আজকে আদ্র তার বাবার সাথে এসেছে চৌধুরী ভিলায়। চৌধুরীদের বাড়ির চাকর আদ্রের বাবা নুরুল ইসলাম চৌধুরী। নুরুল ইসলাম 20 বছর ধরে এই বাড়িতে কাজ করে। আদ্রর তখন জন্ম হয়নি। বাড়িটা অনেক বড়। আদ্র গেট দিয়ে ভেতরে ঢোকার সময় তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এরা তো অনেক বড় লোক, তুমি এই বাড়িতে কাজ করো? ছেলের কথা শুনে আদ্রের বাবার নুরুল ইসলাম চৌধুরী হাসল আর বলল, হ্যাঁ রে বাবা, এরা অনেক বড় লোক। তবে আগে এত বড় লোক ছিল না। এই বাড়ির মালিক আরিয়ান চৌধুরী খুব পরিশ্রম করে এই বাড়ি আর কোম্পানি তৈরি করেছে। ভদ্রলোক খুবই ভালো, কোটিপতি লোক, কিন্তু কোনো অহংকার নেই। আমাকে খুব ভালোবাসে। তবে ম্যাডামও তার ছেলে মেয়েরা খুব একটা সুবিধার নয়। কেন বাবা, তার ছেলেমেয়েরা তোমায় দেখতে পারে না? তারা বুঝি তোমাকে অপমান করে? অপমান করে না, কিন্তু বাবার মতো ভালো মানুষ নয়। তবে তুই যেন ওদের সাথে ঝগড়া করিস না। ওরা যা বলবে শুনবি। সাহেব তোকে এখানে আনার জন্য বলেছে। তোর মা মারা যাবার পর আমাকে বলেছে ছেলে মেয়েগুলোকে এখানে নিয়ে চলে আয়। আমি এতদিন তোদের আনতে চাইনি, কিন্তু দেখলাম গ্রামে থাকলে হবে না। তুই এখানে থেকে স্কুলে ভর্তি হয়ে যাবি। বাকি পড়াশোনা এখান থেকে কমপ্লিট করবি। আমি বড় সাহেবকে বলে রাখবো, তোর কাজ এখান থেকেই হয়ে যাবে। আদ্র যখন তার বাবার সাথে কথা বলছিল ঠিক তখনই চৌধুরী ভিলার মালিক আরিয়ান চৌধুরী নুরুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞেস করলেন, নুরুল, এটা বুঝি তোর ছেলে? হ্যাঁ সাহেব, এ আমার ছেলে। এর নাম আদ্র আরিয়ান চৌধুরী। ওকে সবাই আদ্র বলে ডাকে। খুব ভালো করেছিস। আমি অনেক দিন থেকে তোকে বলেছি তোর বাচ্চাগুলোকে এখানে নিয়ে চলে আয়। তা তোর মেয়ে কোথায়? মেয়ে তার নানি বাড়ি আছে। নানির বাড়ি কেন রেখে এসেছিস? আমি তো তোকে বলেছিলাম তোর মেয়েকেও নিয়ে আসতে। মেয়েটা এখানে আসতে চাইলো না। ওর নানির কাছে থাকতে ভালো লাগে। ওর নানি ওর মামা মামি সব আছে। ওখানে স্কুল থেকে পড়াশোনা করবে। আদ্র, তুই কিসে পড়ছিস এখন? আদ্র প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আরিয়ান চৌধুরীর একমাত্র মেয়ে আলিয়া ছুটে আসে। সে বাবার গলা জড়িয়ে বাবাকে বলে, বাবা, আমি তোমায় কি বলেছিলাম? মেয়ের কথা শুনে আরিয়ান চৌধুরী একটু ভাবতে থাকে তার মেয়ে কি বলেছে। সে মনে করতে না পেরে মেয়েকে উদ্দেশ্য করে বলে, মা, আমার তো মনে পড়ছে না তুমি কি বলেছিলে আমাকে। বাবার সাথে কথা বলতে বলতে আলিয়া আদ্র ও তার বাবার দিকে তাকায়। একটু বিরক্তি ভাব নিয়ে বলে, এই ছোট লোকগুলোর সাথে কি কথা বলছিলে এতক্ষণ? মেয়ের কথায় আরিয়ান বলে, সীমা, এভাবে কথা বলতে নেই। এ তো তোমার নুরুল চাচা, আর এই চাচা ছেলের নাম আদ্র। ওর নাম জেনে আমার কোনো লাভ নেই। ও কেন এসেছে এখানে? কিছুদিন আগে নুরুলের স্ত্রী মারা যায়। ওর ছেলে মেয়েরা গ্রামেই ছিল। আমি বলেছিলাম নুরুলকে ছেলে মেয়েকে এখানে নিয়ে চলে আসার জন্য, কিন্তু ছেলেটা এসেছে মেয়েটার মামার বাড়িতেই আছে। বাবার আরিয়ান চৌধুরীর কথায় আলিয়া বিরক্ত হয় আর বলে, ওর মা মারা গিয়েছে তো কি হয়েছে? তা বলে ছেলে মেয়েগুলোকে এখানে আসতে বলতে হবে? তুমি বড্ড বোকা বাবা। এসব গ্রামের মানুষকে আমার চেনা আছে, এরা মোটেই ভালো মানুষ নয়। তুমি এক্ষুনি এই ছেলেটাকে বাড়ি থেকে চলে যেতে বলো। নুরুল চাচা যেমন কাজ করে কাজ করবে, কিন্তু এই ছেলেটাকে আমার সহ্য হচ্ছে না, আমার অসহ্য লাগছে। এ যেন আমাদের বাড়িতে না থাকে। মেয়ের কথায় খুব বিরক্ত হলো আরিয়ান চৌধুরী। সে তখন মেয়েকে বলল, সীমা, এভাবে কাউকে বলতে নেই। ওরা আমাদের বাড়িতে থাকবে, তার বিনিময়ে কাজ করবে, খাবে। আমাদেরও তো কাজের লোকের দরকার। না, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। ওদের বাবা মেয়ে যখন কথাবার্তা চলছে ঠিক তখন নুরুল ইসলাম চৌধুরী বলেন, সাহেব, আলিয়া যখন ওকে পছন্দ করছে না, তখন আদ্রকে এখানে থাকতে হবে না। আমি ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দেব। না, আমি মামার বাড়ি যাব না। আমি পড়াশোনা করব। আমি এখানেই থাকবো। তুমি বলেছিলে তো এখানে স্কুলে ভর্তি করিয়ে দেবে। এখানে স্কুল খুব ভালো, খুব ভালো পড়াশোনা হয়। আমি কাজ করব, আর তাতে যা মাইনে পাবো তাতে আমার পড়াশোনার খরচ হয়ে যাবে। আদ্র কথা শুনে পাশ থেকে আলিয়া বলে, সব বাড়ি মন্দ নয়। ও আবার স্কুলে ভর্তি হবে, আবার পড়াশোনা করবে। হুঁ, বাবা, তুমি বেশি কথা বলবে না। এর সাথে এই আপদটাকে এক্ষুনি বিদায় করো। কথাটা বলে আলিয়া চলে যায়। আলিয়া চলে গেলে আরিয়ান চৌধুরী আদ্রর কাছে আসে। তারপর আদ্রর মাথায় হাত রেখে বলে, তুই কিছু মনে করিস না বাবা, আমি আছি। আমি তোর বাবাকে, তোকে আর তোর বোনকে এখানে আনার জন্য বলেছি। তুই চিন্তা করবি না। আমার দায়িত্ব তোকে স্কুলে ভর্তি করার। তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি। আরিয়ান চৌধুরী তারপর আদ্রকে স্কুলে ভর্তি করে দেয়। আদ্র হলো আমাদের এই গল্পের নায়ক। তার বয়স এখন 13 বছর।
তার মা কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। গ্রামের বাড়িতে তার চাচার সাথে তার মা 2 ভাই বোনকে নিয়ে থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পর চাচারা তাদের দেখাশোনার দায়িত্ব নেয় না। তাই তার বাবা নুরুল ইসলাম চৌধুরী গ্রামে ফিরে যেতে চাইলে আরিয়ান চৌধুরী তাকে বারণ করে আর বলে, তুই আমাদের চৌধুরী ভিলায় যেমন কাজ করিস কাজ করবে, তুই তোর ছেলে মেয়েগুলোকে এখানে নিয়ে চলে আয়। ওর মা নেই, ওদের কে যত্ন করবে? ওদের 2 ভাই বোনকে এখান থেকে পড়াশোনা করবে। কিন্তু আদ্র ছোট বোন আয়রা সে আসতে চায় না, সে তার নানির কাছে চলে যায়। আদ্রকে ওর বাবা নিয়ে আসে চৌধুরী ভিলায়। এই, তুই এখানে কি করছিস? দেখতে পারছো না গাছে পানি দিচ্ছি? তোকে গাছে পানি দিতে হবে না, তুই বরং আমার জুতোগুলোকে একটু পালিশ করে দে। আদ্র কোনো কথা না বলে সে জাকিরের জুতা পালিশ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে তার বাবা আসে আর আদ্রকে জুতো পালিশ করতে দেখে আদ্রর বাবা নুরুল ইসলাম বলে, আদ্র কি করছিস তুই? বড় ভাইয়ের জুতাগুলো পালিশ করছি। তোকে জুতো পালিশ করতে হবে না, আমি জুতোগুলো পালিশ করছি। তুই যেমন গাছে পানি দিচ্ছিলি তেমন পানি দে। না বাবা, বড় ভাইয়া দেখলে বকবে আমাকে। এই কাজটা করতে দাও, এই কাজটা হয়ে গেলে আমি আবার গাছে পানি দেব। ছেলেকে জুতো পালিশ করতে দেখে নুরুল ইসলামের খুব কষ্ট হলো। সে চোখের পানি আটকাতে পারল না, কয়েক ফোঁটা মাটিতে পড়ল। কিছুটা দূরে তখন জাকির দাঁড়িয়ে ছিল, সেটা লক্ষ্য করে জাকির বলল, চাচা, তুমি কি কাঁদছো? তোমার ছেলে আমার জুতো পালিশ করছে বলে? না না, কাটবো কেন? চোখে কিছু একটা পড়ছিল তাই চোখে হাত দিছে। আমার মনে হয় তুমি মিথ্যা কথা বলছো। তোমার ছেলে কি অফিসার হবে যে তোমার কষ্ট হচ্ছে? আরে ওকে তো সারা জীবন এই কাজই করতে হবে। ভিখারি ঘরে জন্মেছে, এর চেয়ে ওর কপালে আর কি জুটবে? যার বাবা বাড়ির চাকর সে তো চাকরই হবে। আরিয়ান চৌধুরী তখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। ছেলের কথা শুনে সে তখন বলল, জাকির, অত অহংকার করিস না। তোর বাবাও একদিন লোকের গাড়ি চালাতো, তারপর অনেক কষ্ট করে আজ এই কোম্পানি করেছে, এই বাড়ি করেছে। তুই যে বিলাসিতে আছিস এটা কিন্তু একদিনে হয়নি, অনেক পরিশ্রম করে তবে আজ এই কোম্পানিও এই চৌধুরী ভিলার মালিক হয়েছি। বাবার কথা শুনে ছেলে জাকির বিরক্ত হয় আর বলে, এই সকালবেলা জ্ঞান দিও না তো, আমার জ্ঞান শুনতে আর ভালো লাগে না। জন্ম থেকে তো একই কথা শুনে আসছি। আজ আমি বন্ধুদের নিয়ে দীঘা যাব, 2 দিন ফিরবো না। তা তুই বন্ধুদের নিয়ে দীঘা যাবি, আমি কি করতে পারি? আরে আমাকে টাকা দাও, টাকা জানো তো। ছেলের কথায় রেগে যায় আরিয়ান চৌধুরী আর বলে, টাকা ইনকাম করা কত কষ্ট তা তুই জানিস না? মুখে তো বললে হয় না টাকা টাকা, আমার কাছে কোনো টাকা নেই। বেশি কথা বলবে না, তুমি বলেছিলে। তুই যদি ভালো রেজাল্ট করিস মাধ্যমিকে তাহলে তোকে আমি ট্রিট দিব। তুমি তোমার কথা রাখতে পারছো না। আরে সবে মাধ্যমিক পাশ করলি, সামনে এখনো অনেক কিছু বাকি আছে। আগে নিজের ক্যারিয়ার তৈরি কর, তারপর ওইসব নিয়ে ভাববি। জাকির চৌধুরী হলো আরিয়ান চৌধুরীর ছেলে। আরিয়ান চৌধুরীর এক ছেলে আর এক মেয়ে, মেয়ে আলিয়া, ছেলে জাকির, দুজনেই অহংকারী। জাকিরের বয়স সবেমাত্র 16 বছর। ও এই বয়স থেকেই বন্ধু বান্ধবী নিয়ে পার্টি শুরু করে দিয়েছে। সব খবর আরিয়ান চৌধুরীর কাছে আসে। সে ছেলেকে শাসন করার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী ফারিয়া তার স্বামীকে বকাবকি করে। আরিয়ান চৌধুরী ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। ওরা যদি এখন থেকে স্বেচ্ছাচারী হয় তাহলে ভবিষ্যতে এই কোম্পানির কি হবে? আরিয়ান চৌধুরী যখন গভীর চিন্তায় মগ্ন, ঠিক তখনই তার বোন সাধনা বেগম তার ভাইদের উদ্দেশ্য করে বলে, ভাইয়া, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? কি বলবো তোকে, জাকির আলিয়া ওরা 2 ভাই বোনে কেউ কথা শুনছে না, আর তোর ভাবি তো নিজের মতো থাকতে ব্যস্ত। আমি কার জন্য এত কষ্ট করছি বল? আমার অবর্তমান এই সম্পত্তি ওরা রক্ষা করতে পারবে তো? এই বয়স থেকে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে, আর ওর মা ওদের শাসন না করে ওদেরকে আশকারা দিচ্ছে। আমার সব ভালো লাগছে না। সাধনা, তুই কেন এসেছিস আমার কাছে, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, বল, কি বলবি তুই? রুহির স্কুলের বেতন বাকি আছে। স্কুলের স্যার ফোন করেছিল। ও, তা কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে, তোর ভাবির কাছে টাকা আছে, তুই ওখান থেকে নিয়ে নিস। সাধনা বেগম হলো আরিয়ান চৌধুরীর বিধবা বোন। তার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তার একমাত্র মেয়ে রুহি তখন 5 বছরের। আরিয়ান চৌধুরী 5 বছরের রুহি ও সাধনা বেগমকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
ভাইয়ার কথা শুনে সাধনা বেগম ভাবি ফারিয়া বেগমের রুমে যায় আর ভাবি ফারিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি, ভাইয়া বলল টাকা দিতে, রুহির স্কুলের অ্যাডমিশন ফি দিতে হবে। ননদের কথা শুনে ফারিয়া বেগম চিৎকার করে বলল, টাকার কি গাছ লাগানো আছে যে নাড়া দিব পড়বে? গাছ কেন লাগানো থাকবে? টাকার দরকার আছে, আর আমার কিছু টাকা তো ভাইয়ের কাছে আছে, আমি সেজন্য ভাইয়ের কাছে চেয়েছি, আর ভাইয়া তোমার কাছে পাঠিয়েছে। আমার কাছে কোনো টাকা নেই। তোমার ভাইয়া যখন বলেছে টাকাটা তোমার ভাইয়ের কাছ থেকে নাও। সাধনা বেগম কিছু বলে না। তার স্বামী যখন মারা যায় কিছু টাকা পয়সা ছিল, টাকাটা তার নামে অ্যাকাউন্টে রাখে। আর আরিয়ান চৌধুরীর ব্যবসার জন্য বোনের কাছ থেকে কিছু টাকা ধার নেয় আর পরে দিয়ে দিবে বলে, কিন্তু আর তা দেওয়া হয় না। ভাবির কথা শুনে সাধনা বেগম অশান্তির ভয়ে তার ভাইয়াকে কিচ্ছু বলে না। তার ভাইয়া যথেষ্ট খেয়াল রাখে তাদের। সাধনা বেগম ভাইয়াকে কিছু না বলে তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে মেয়ের অ্যাডমিশন ফি দেয়। এই টাকাটা পেতে তার ভাইয়া তাকে অনেক সাহায্য করেছে। বাড়ির অমতে বিয়ে করেছিল, তাই পরিবারে মেনে নিতে পারেনি। কিন্তু তার স্বামী যখন মারা যায় সবার আগে বড় ভাই আরিয়ান চৌধুরী তার পাশে গিয়ে দাঁড়ায়। বলেছিল, তোর এই টাকাটা তোর স্বামী অনেক কষ্ট করে রোজগার করে তোর ও তোর মেয়ের ভবিষ্যতের জন্য রেখে গেছেন। কোনো অবস্থাতেই এই টাকাতে তুই হাত দিবি না। তুই আমার বাড়িতে থাকবি, যখন যা দরকার তুই আমার থেকে চাইবি। কিন্তু ভাবি ফারিয়া ননদকে সহ্য করতে পারে না। সাধনা বেগম বুঝতে পারে, কিন্তু সে কি করবে? ছোট রুহিকে নিয়ে কোথায় যাবে? তাই শত অপমান সত্ত্বেও সে এখানে পড়ে থাকে। রুহির বয়স এখন 8 বছর। সে একটা প্রাইভেট স্কুলে পড়ে। এদিকে রাতের বেলা হঠাৎ আদ্রুর ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার বাবা বুকে হাত দিয়ে বসে আছে। বাবাকে এই অবস্থায় দেখে আদ্রু ভয় পেয়ে যায়। বাবাকে জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে? আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে, আমার মনে হচ্ছে আমি বাঁচব না, তুই একটু বড় সাহেবকে ডাক না। আদ্রু তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2টো বাজে। আদ্রু তার বাবাকে বলল, বাবা এখন রাত 2টো বাজে, এত রাত্রে আমি সাহেবকে ডাকবো? তার চেয়ে বাবা চলো আমি ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাই। তুই পারবি না, তুই এখন ছোট। বাবার কষ্ট সহ্য করতে না পেরে আদ্রু আরিয়ান চৌধুরী রুমে গিয়ে দরজায় নক করে। কিন্তু আরিয়ান চৌধুরী ঘুমের ঔষধ খেয়ে ঘুমায়, তাই সে উঠতে পারে না। ফারিয়া বেগম দরজা খুলে দেয় আর আরিয়ানকে দেখে একরাশ বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে? কি কেউ মরলো নাকি? এত রাতে দরজা নক করছিস? বড় ম্যাডাম, বাবার শরীর ভালো নয়, বাবা কেমন যেন করছে। তার জন্য আমরা কি করব? বাড়ির চাকরের জন্য কি আমরা জেগে বসে থাকবো? মরে গেলে কবর দিয়ে আয়, কাল সকালের আগে আমাদের ঘুম ভাঙবে না। তুই আর আমাদের ডাকাডাকি করবি না। আর শোন, বড় স্যার এখন ঘুমাচ্ছে, আর ডাকবি না। আমাদের কাছে টাকা পয়সা নেই, টাকা টাকা করে কান্নাকাটি করবি না। থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, এটাই যথেষ্ট। এর থেকে বেশি কিছু চাইবি না। কথাটা বলে ফারিয়া বেগম মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। আদ্রু কাঁদতে কাঁদতে বাবার কাছে ছুটে আসে। দেখে বাবার শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। সে কি করবে কিছুই ভেবে পেল না। সে তখন বাড়ির দারোয়ানের কাছে যায়। দারোয়ান চাচা একটু ঘুম লেগে গিয়েছিল, কিন্তু কারো কান্না দেখে দারোয়ান চাচার চোখ খুলে সামনে আদ্রুকে কাঁদতে দেখে দারোয়ান চাচা রকুন মিয়া বলে, কি হয়েছে আদ্র? এত রাতে তুই কাঁদছিস কেন? চাচা, বাবার শরীরটা ভালো নেই, বাবা কেমন যেন করছে। কথাটা বলার সাথে সাথেই রুকুর চাচা আদ্রর সাথে তাদের রুমে যায় আর দেখে তা নিস্তেজ হয়ে পড়ে আছে নুরুল ইসলামের শরীর। গফুর মিয়া বুকে মাথা রেখে দেখে নিঃশ্বাস পড়ছে। আদ্রকে বলে, কান্নাকাটি করিস না আদ্র, তোর বাবার এখনো নিঃশ্বাস নিচ্ছে। চল, তোকে আমরা তোর বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাব। এত রাতে ডাক্তার কোথায় পাবো চাচা? আমার জানাশোনা একটা ডক্টর আছে, আমি তাকে ফোন করি। গফুর মিয়া ফোন করলে ডাক্তার ফোন তোলে না। গফুর মিয়া বাড়ির ড্রাইভারকে ফোন করে, কিন্তু সেও ফোন তোলে না। গফুর মিয়া কি করবে সে কিছুই বুঝতে পারে না। সে তখন বলে, তুই কান্নাকাটি করিস না, আমি দেখছি কি করতে পারি। কেউ তো ফোন তুলছে না, এত রাতে আমরা কি আর করব বল? রাস্তাতে তো কোনো গাড়ি পাবো না যে হাসপাতাল নিয়ে যাব। আমি দেখছি ডক্টরকে একবার ফোন করে, অনেকবার ফোন করার পর ডক্টর ফোন তোলে। তখন ভোর 4টে বাজে। ডক্টরকে সমস্ত ঘটনার প্রুফ মিয়া খুলে বলে। ডক্টর 1 ঘন্টা পর ওখানে চলে আসে। ডক্টর চেক আপ করে বলে, পেশেন্ট মারা গেছে, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। আমার কিছুই করার নেই,
আগে হলে চেষ্টা করতাম। কথাটা শুনে আদ্র কান্নায় ভেঙে পড়ে। আদ্রর কান্না দেখে গফুর মিজার খুব কষ্ট হয়। সে তখন আদ্রকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, নিজেকে শক্ত কর আদ্র, এভাবে কান্নাকাটি করিস না, তোর বাবার আত্মা কষ্ট পাবে। কি করবি, নিয়তির ওপর কারো হাত নেই, আল্লাহকে ডাক, সেই রক্ষা করবে। সকালবেলা আরিয়ান চৌধুরী মর্নিং ওয়ার্কে যাওয়ার সময় দেখতে পায় আদ্রদের রুমে আলো জ্বলছে। বাড়ির দারোয়ান গফুর মিয়া কথা শুনতে পায়। আরিয়ান চৌধুরীর কৌতূহল হয়। সে গিয়ে দেখে আদ্র তার বাবার উপর পড়ে কান্নাকাটি করছে আর গফুর মিয়া পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। আরিয়ান নুরুল ইসলামের দেহটা দেখে ছুটে আসে আর আদ্রকে বলে, তোর বাবার কি হয়েছে আদ্র, এভাবে শুয়ে আছে কেন? সামনে আরিয়ান চৌধুরীকে দেখে আদ্র কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমার বাবা বেঁচে নেই বড় সাহেব। আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু বড় ম্যাডাম আপনাকে বিরক্ত করতে বারণ করেছে। আমি কি করব বুঝতে পারছি না। শেষে চাচাকে ডেকে নিয়ে এলাম। এত রাতে কোনো গাড়ি পেলাম না, ডাক্তার এলো না। চোখের সামনে আমার বাবাকে তিল তিল করে আমি মরতে দেখলাম। আমি বাঁচাতে পারলাম না আমার বাবাকে। আমি কি করব বড় সাহেব? আমার যে সব হারিয়ে গেল। আমার ছোট বোন আছে, সে যদি শুনে খুব কষ্ট পাবে মায়ের মৃত্যুর পর সে কেমন হয়ে গেছে। আবার বাবা আর নেই, শুনলে সে আরও ভেঙে পড়বে। আমি সব হারিয়ে ফেললাম। আদ্রর কান্না দেখে আরিয়ানের খুব কষ্ট হয়। সে বলে, তুই কিছু চিন্তা করিস না আদ্র, আমি আছি, আমি তোকে দেখবো। তুই যেমন পড়াশোনা করছিস সেরকম পড়াশোনা করবি আর আমাদের বাড়িতে থাকবি। দেখতে দেখতে আরো 2 বছর পার হয়ে যায়। আদ্র এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই জন্য তার পড়াশোনার খুব চাপ। বাড়িতে সমস্ত কাজ তাকে করতে হয়। বাড়ির দারোয়ান গফুর চাচা আদ্রকে খুব ভালোবাসে। সেই ঘটনার পর থেকে গফুর চাচা আদ্রকে চোখে চোখে রাখে। কোনো কিছু কষ্ট হলে, কিছু সমস্যা হলে আদ্র গফুর চাচাকে গিয়ে বলে। আজকে আদ্র রুমে পড়ছিল, ঠিক সেই সময় আরিয়ান চৌধুরীর ছেলে জাকির আসে আর আদ্রকে বলে, কি করছিস আদ্র? আদ্র তখন চোখ বুঝে নিজের পড়াগুলো মুখস্থ করছিল। হঠাৎ তার সামনে জাকিরকে দেখে আদ্র একটু অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলে, বড় ভাইয়া, আপনি এখানে কিছু বলবেন? তোকে আর পড়তে হবে না, তুই চল আমার সাথে। আজকে আমরা এক জায়গায় যাব, খুব সুন্দর জায়গা, তোর ভালো লাগবে। কোথায় ভাইয়া? পার্টিতে। পার্টি বুঝিস? আদ্র পার্টি কথাটা কিছু বোঝে না। সে জাকিরকে বলে, পার্টি কি ভাইয়া? ওখানে গেলে অনেক সুন্দরী মেয়েদের সাথে নাচার সুযোগ পাবি, কত কি দেখবি ওখানে। চল, তোকে আর পড়তে হবে না। জাকিরের কথা শুনে আদ্র বলে, না ভাইয়া, আমি এসব জায়গায় যাব না। আর আমার পরীক্ষা মাত্র 1 সপ্তাহ বাকি আছে। আমি আমার বাবাকে কথা দিয়েছি, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আরে তুই ভালো করে পড়াশোনা করে কি করবি? আমি তো আগেই বলেছি, চাকরের ছেলে চাকর হবি। আর তোর কপালে কি আর জুটবে বল? তোর বাবা আমাদের বাড়ি চাকর ছিল, তুইও থাকবি। তার চেয়ে বরং জীবনটাকে এনজয় করে নে। জাকির যখন আদ্রকে এই কথাগুলো বলছিল, ঠিক তখন সাধুরা বেগম রুমে ঢুকে আর জাকিরকে উদ্দেশ্য করে বলে, নিজের তো 12টা বেজে গেছে, আর সেই সাথে ভালো ছেলেটারও মাথা খাচ্ছিস। ভালো কখনো যদি কারোর করতে না পারিস দুঃখ করবি না, কিন্তু কখনো খারাপ করবি না। ওর সামনে পরীক্ষা, তুই এখন যা এখান থেকে। সাধনা বেগমের কথায় জাকির রেগে যায়। সে রাগে গজগজ করতে করতেই সেখান থেকে চলে যায়। জাকির জানে তার ফুপি সাধনা বেগম তার বাবাকে বলে দেবে, আর বাবা জানতে পারলে তাকে বকাবকি করতে পারে। কারণ আদ্রর সামনে পরীক্ষা। তার বাবাও বলেছে এই সময়টা ছেলেটা যেন কিছু কাজ না করে। অনেক কষ্ট করে সে মাধ্যমিক পরীক্ষায় বসছে। কিন্তু জাকির, তার বোন আলিশা, তার মা ফারিয়া, তারা সবসময় নানা রকম কাজ দিয়ে আদ্রকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। সাধনা বেগম বাড়িতে ছিল না, সে তার শ্বশুর বাড়ি গিয়েছিল। হঠাৎ বাড়িতে এসে পড়ায় সে জাকিরের কথাগুলো শুনতে পায়। তারপর সে রুমে এসে জাকিরকে বকাবকি করে। জাকির চলে গেলে সাধনা বেগম আদ্রকে বলে, আদ্র, খুব মন দিয়ে পড়াশোনা করো। এই সময় তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি তো চলে এসেছি, বাড়ির যাবতীয় কাজ আমি করব। তুমি কিন্তু এই রুম থেকে বেরোবে না। তোমাকে দেখলে ওরা কাজের কথা বলবে। তুমি চেষ্টা করবে সব সময় রুমের মধ্যে থাকার। আর তুমি আমার মেয়েকে চেনো তো? সাধনা বেগমের কথা শুনে আদ্র মাথা নেড়ে বলল, হ্যাঁ চেনে। সাধনা বেগম তখন দরজার সামনে দাঁড়িয়ে থাকা রুহিকে ডাকে আর বলে, রুহিমা,
এদিকে এসো। এ তোমার আদ্র ভাইয়া, এ বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। ভাইয়ার পরীক্ষা হয়ে গেলে তুমি ভাইয়ের কাছে পড়তে আসবে। মায়ের কথায় রুহি মাথা নেড়ে সম্মতি জানায়। রুহির বয়স এখন 10 বছর, সে ক্লাস 5-এ পড়ছে। দেখতে দেখতে আদ্র মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়, তার খুব ভালো পরীক্ষা হয়। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই রুহি একদিন বই নিয়ে আদ্র রুমে আসে। আদ্র তখন শুয়েছিল। রুহিকে দেখে আদ্র উঠে বসে আর রুহিকে দেখে বলে, কিছু বলবে রুহি? মা বলেছে আজ থেকে আমি তোমার কাছে পড়বো। সে তো আমি জানি। আমার আজকে পরীক্ষা শেষ হয়েছে, তুমি কালকে থেকে পড়বে, কেমন? তোমার কি শরীর খারাপ? কেন বলো তো? তুমি শুয়ে আছো তো এই সময়, তাই জিজ্ঞাসা করলাম। আসলে আমার তো পরীক্ষা চলছিল কদিন ধরে, রাত জেগে পড়াশোনা করছিলাম, ভালো ঘুম হয়নি। আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই কারণে ঘুম পাচ্ছে। ঘুমিয়ে পড়ছিলাম, তোমাকে দেখে আমার ঘুম ভেঙে গেল। চলো না ছাদে যাব। কেন? ছাদের পাশে যে পেয়ারা গাছটা আছে না, অনেক পেয়ারা হয়েছে, আমার খুব খেতে ইচ্ছে করছে, আমাকে পেরে দিবে, চলো না। আজকে দিতে হবে, কালকে দিলে হবে না? না, তুমি আজকেই দিবে। গফুর চাচার খুব জ্বর হয়েছে, চাচার খেতে ইচ্ছে করছে, আমি চাচাকে দেব। তাই? আমি তো জানি না, চাচা খুব শরীর খারাপ? হ্যাঁ গো হ্যাঁ, চাচার খুব শরীর খারাপ, তোমাকে বলতে বারণ করেছে। তোমার পরীক্ষা চলছিল বলে চাচা বলল তোমাকে যেন না বলি, চাচার টাইফয়েড হয়েছে। ও চলো তাহলে আমরা পেয়ারা পেরে চাচাকে দিয়ে আসবো। আদ্র আর রুহি যখন ছাদে যাচ্ছিল, আলিয়া তখন তাদের পিছু নেয়। কিছুক্ষণ পর ফিরে এসে সে সাধনা বেগমের কাছে যায় আর সাধনা বেগমকে গিয়ে বলে, ফুপি তুমি কি করছো? সাধনা বেগম তখন সবজি কাটছিল। আলিয়ার কথায় সে বিরক্ত হয় আর বলে, দেখতে পাচ্ছিস না কি করছি? ওইদিকে দেখবে চলো, তোমার মেয়ে কি করছে। কি করেছে আমার মেয়ে? কি আবার করবে, বাড়ির চাকরের সাথে লটর পটর করছে। কিসব উল্টাপাল্টা কথা বলছিস? আমার মেয়ের নামে এসব কথা কি বলছিস? ওর এই সবে 10 বছর বয়স, ও কি বোঝে এখন? কি লটর পটর করবে? আলিয়া কিছুটা জোর করে সাধনা বেগমকে ছাদে নিয়ে যায়। সাধনা বেগম গিয়ে দেখতে পায় আদ্র রুহিকে পেয়ারা খাইয়ে দিচ্ছে আর আদ্র রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সেটা দেখে আলিয়া বলে, দেখলে তো ফুপি, তুমি বললে তোমার মেয়ে কিছু বোঝে না। এই সবে 10 বছর বয়স, ও কিছু বোঝে না, কিন্তু ওই ছেলেরা তো সব বোঝে। ওরা তো ভালোই বয়স হয়েছে, তাই না? তুমি তো জানো। কথাটা বলতে দিল না, তার আগে সাধনা বেগম বলল, তুই চুপ কর আলিশা, যা বোঝার আমি বুঝে নিয়েছি, তোকে আর কিছু কথা বলতে হবে না। তারপর সাধনা বেগম মেয়ের হাত ধরে কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর দিন সকালবেলা সাধনা বেগম তার ভাই আরিয়ানকে বলে, ভাইয়া, আমি আর এ বাড়িতে থাকবো না। কেন থাকবি না? আমার শ্বশুর বাড়ি চলে যাব। রুহি ওখানকার স্কুল থেকে পড়াশোনা করবে। আমার শাশুড়ির বয়স হয়েছে, ও এটাই চাইছে। বলছে আমার ছেলে নেই তো কি হয়েছে, আমার বৌমা নাতরিরা ওরা তো আছে, ওরা আমাকে দেখবে। অনেক দিন থেকে বলছিল, কিন্তু ওখানকার পরিবেশটা ভালো নয় বলে আমি চলে এসেছিলাম। কিন্তু দেখলাম ওখানে চলে যাওয়াই ভালো। রুহির যদি কপালে পড়াশোনা থাকে, ওই পরিবেশে থেকেই হবে। বাড়ি থেকে স্কুলটা একটু যেতে হবে, এটাই যা অসুবিধা, আর কিছু নয়। তা বললে হয়? তোর দেওরও যা আবার ভালো মানুষ নয়, তারা আবার তোকে দেখতে পারে না। ওরা তো তোর নানা রকম ক্ষতি করছিল, সেই জন্য তো তোকে নিয়ে এখানে চলে এলাম। সেসব ঝামেলা মিটে গেছে, যে যার আলাদা হয়ে গেছে। আমি রুহিকে নিয়ে আমার রুমে থাকবো, ওরা আলাদা থাকবে, আর সমস্যা হবে না। তুমি আর বারণ করো না, আমি কালকেই চলে যাব। সাধনা বেগমের কথা শুনে আরিয়ান চৌধুরী বলল, ঠিক আছে, তুই যদি এখানে না থাকতে চাস কোনো সমস্যা নেই, তোর যেখানে ভালো লাগবে তুই সেখানেই থাকবি। যদি ওখানে কোনো অসুবিধা হয় আমাকে বলবি, আমি সাথে সাথে গাড়ি পাঠিয়ে দেব এখানে নিয়ে আসার জন্য। সাধনা বেগম জানে আলিয়া সুযোগ খুঁজছে, ও মিথ্যে বদনাম দিয়ে আদ্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আদ্রর কেউ নেই এই মুহূর্তে, এই বাড়িতে থেকে ওর পড়াশোনাটা চালিয়ে যাক। ভাইয়া আরিয়ান খান যাই বলুক, আদ্রকে কখনো নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। তাই সাধনা বেগম ঠিক করলো রুহিকে নিয়ে সে বাড়ি থেকে চলে যাবে। সাধনা বেগমের দেওরজা তার সাথে ঝগড়া করতো, আবার সাধনা বেগমের স্বামী মারা যাওয়ার পর টাকা নিয়ে ঝামেলা বাঁধে। পরবর্তীতে আরিয়ান চৌধুরী হস্তক্ষেপ করে সবকিছু মিটিয়ে দেয়।
যেহেতু নমিনিতে সাধনা বেগমের নাম ছিল তাই সমস্ত টাকা সেই পায়। বাড়িটা যেহেতু সাধনা বেগমের শ্বশুরের নামে তাই তার অধিকার আছে। বাড়িটা অনেক বড়, দুটো ভাগে ভাগ করা হয়েছে। সাধনা বেগমের শাশুড়ি অনেকদিন থেকে চাইছে তার বৌমা নাতনি তার বাড়িতে থাকুক। ভাইয়া আরিয়ান চৌধুরী ভালো হলেও ভাবি ফারিয়া বেগম, আলিয়া ও জাকিরের ব্যবহার ভালো নয়। সাধনা বেগম খুব বিরক্ত ছিল তাদের উপর, তাই সে আর এখানে থাকতে চাইল না। জানো আদ্র ভাইয়া, আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। আমরা এখানে থাকবো না, তোমার কাছে আর পড়তে আসতে পারবো না। তুমি ভালো থাকবে। রুহির কথা শুনে আদ্র একটু অবাক হয়ে বলল, কেন তোমরা চলে যাবে এখান থেকে? আমি তো জানি না, মা মামাকে বলছিল, আমি শুনতে পেলাম। চলে যাওয়ার সময় সাধনা বেগম আদ্রকে কাছে টেনে নিল আর কপালে স্নেহের চুমু দিয়ে বলল, আদ্র, খুব সাবধানে থাকবে। তোমার বাবার স্বপ্ন ছিল তুমি পড়াশোনা করে ভালো মানুষ হও, সমাজে প্রতিষ্ঠিত হও। তোমার বাবা খুব ভালো লোক ছিল। আমি জানি তুমি তোমার বাবা ইচ্ছা পূরণ করবে। তুমি একদিন অনেক বড় হবে। তবে এই বাড়িতে কিছু লোক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি খুব সাবধানে থাকবে। তারা প্রতি পদে পদে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তুমি কিন্তু ওদের ফাঁদে পা দেবে না। আমার ভাইয়া মানুষটা খারাপ নয়, আর গফর ভাইও খুব ভালো মানুষ। কিছু সমস্যা হলে তুমি ওদেরকে বলবে। এখন আমরা আসছি, আর আল্লাহ যদি চায় ভবিষ্যতে তোমার সাথে আমাদের আবারও দেখা হবে। তা না হলে আজকেই আমাদের শেষ দেখা। যাবার সময় রুহি বারবার আদ্রর দিকে তাকিয়ে থাকে। আদ্র তাকিয়ে থাকে, দুজনে কিছু বলতে চায় কিন্তু বলা হয়ে ওঠে না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আদ্রর উপর অত্যাচারের পরিমাণ বাড়তে থাকে। আদ্র, কালকে কি হয়েছিল বাড়িতে? চেঁচামেচি হচ্ছিল। বড় ভাইয়া নেশা করে বাড়ি ফিরছিল, তাই সাহেব বকাবকি করছিল। ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে। বড় সাহেব অনেক কষ্ট করে এই ব্যবসা দাঁড় করিয়েছে, কিন্তু ছেলে মেয়ে স্ত্রী ভীষণ অহংকারী। আমি জানি ওরা তোকে প্রতিদিন অপমান করে। তুই কিছু মনে করিস না, দেখবি একদিন তোরও দিন আসবে, আর এর জবাব তুই সেদিন দিবি। এই নবাবের বেটা, কোথায় যাওয়া হবে এত সাজুগুজু করে? কেন ম্যাডাম, কলেজে যাব। ভিখারির বাচ্চা, তুই কলেজে গিয়ে কি করবি? বাড়িতে এক কাজ আছে, আজকে কিছু গেস্ট আসবে। তুই গিয়ে গেস্ট রুমটা পরিষ্কার কর। আমার শরীরটা ভালো নয়, আমি ডাক্তারের কাছে চেক আপে যাবো। আজকে তুই বাড়িতে থাকবি। আজ আমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে, আমাকে কলেজে যেতেই হবে। নিকুচি করেছে তোর ইম্পর্টেন্ট ক্লাসে। আমি যা বলি সেটাই হবে। তুই আজকে কলেজ যাবি না মানে যাবি না। ফারিয়া বেগম আদ্রকে কলেজে যেতে দেয় না। আলিয়া আর আদ্র ওরা সমবয়সী, একসাথে পড়াশোনা করে। আদ্র একজন মেধাবী স্টুডেন্ট আর আলিয়ার পড়াশোনা থেকেও দুষ্টুমিতে অনেক মেধাবী। কিছুদিন আগে আলিয়া তার মা ফারিয়া বেগমকে বলেছিল বাইরে থেকে একজন স্যার আসছেন। সেই স্যার মাঝে মাঝে আসে। সে নাকি আদ্রকে খুব পছন্দ করে। আদ্র আজকে ট্যালেন্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল। যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে ভবিষ্যতে বিদেশ যাওয়ার সুযোগ হবে। সেই জন্য ফারিয়া বেগম নাটক করে আদ্র কলেজ যাওয়াটা বন্ধ করল। কলেজ থেকে স্যার বারবার ফোন করছে। কলেজ থেকে প্রতি বছর যারা খুব মেধাবী স্টুডেন্ট তারা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ হয়। সরকার তার সমস্ত খরচ দেয়। এই বছর আদ্র নাম এসেছে কানাডায় পড়াশোনা করতে যাওয়ার জন্য। অনেক কষ্ট করে আদ্র একটা ফোন কিনেছে। সেই ফোনে মেসেজে স্যার বলছে, এই সুযোগ হাতছাড়া করলে তোমার অনেক ক্ষতি হবে আদ্র। ভবিষ্যতে তোমার স্বপ্নগুলো অধরাই থেকে যাবে। আদ্র কোনো উত্তর দিতে পারে না। মা, তুমি ভালো নাটকটাই করলে। ঠিক করেছো। আমি আদ্রকে সহ্য করতে পারি না। ও যে কেন আমাদের বাড়িতে আছে আমি জানি না। ও কলেজেও আমার থেকে ভালো রেজাল্ট করে, সেই কারণে সকল স্যার ওকে পছন্দ করে। আমার বাজে লাগে যখন কেউ ওর প্রশংসা করে। ওকে যেভাবেই হোক আমাদের বাড়ি থেকে আমি কলেজ থেকে তাড়িয়ে ছাড়বো। আর করবে না? কি করবে না? কলেজের স্যাররা আর পছন্দ করবে না। খুব তাড়াতাড়ি ওর জীবনের অন্ধকার নেমে আসবে। কি করবে তুমি? খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবি। ওর জন্য তোর বাবা তোকে আর তোর ভাইয়াকে পছন্দ করে না। কিছুদিন পর কলেজ থেকে একটা স্যারের বাইক চুরি হয়ে যায়। কে বাইক চুরি করেছে সেটা বোঝা যায় না, কিন্তু সিসিটিভি ক্যামেরায় আদ্রকে দেখা যায় বাইকটা নিয়ে বেরোচ্ছেন। স্যাররা আদ্রকে অফিস রুমে ডেকে পাঠান। আদ্রকে বাইক চুরির কথা জিজ্ঞেস করলে আদ্র অস্বীকার করে, কিন্তু সিসিটিভি ক্যামেরায় আদ্র পরিষ্কার তার ছবি দেখতে পায়। আদ্র বলে, স্যার বাইকটা আমি নিয়ে গেছি ঠিকই, কিন্তু ওটা তো আফতাব স্যারের। আফতাব স্যার আমাকে চাবি দিয়েছিল বাইকটা নিয়ে যাওয়ার জন্য।
সাথে সাথে আদ্র তার প্রতিবাদ করে আর বলে, আমার নামে মিথ্যা কথা বলেছ? আমি কখন তোমায় চাবি দিলাম? তোমার সাথে আমার 2 দিন দেখাই হয়নি। তাছাড়া আমি বাইকের চাবি কাউকে দেই না। কলেজ থেকে আরিয়ান চৌধুরীকে ফোন করা হয়। আরিয়ান ও তার স্ত্রী ফারিয়া বেগম এমনকি জাকির সেখানে পৌঁছে যায়। জাকির এই কলেজের প্রাক্তন স্টুডেন্ট, সে আবার কলেজ ইউনিয়নের হেড। সব কথা শুনে জাকির চৌধুরী বলে, আরে এই কলেজে আমি স্টুডেন্ট ছিলাম, 4 বছর আমি কলেজ ছেড়েছি। আমি তোর মতো মেধাবী ছিলাম না ঠিকই, তবে কেউ আমাকে কখনো চুরির কথা বলতে পারবে না, তাও আবার ছেলেদের বাইক চুরি। আমার বাবা নিজের ছেলের থেকে তোকে বেশি বিশ্বাস করে। আর তুই কি করলি বলতো? শেষ পর্যন্ত আমি বাইকটা গ্যারেজ থেকে বের করেছি ঠিকই, কিন্তু আমি স্যারের বাইক চুরি করিনি। আফতাব সরকার এই কলেজের প্রফেসর। স্যারের বেশি বয়স নয়, সে পিএইচডি করতে করতে এই চাকরিটা পেয়েছে মাত্র 25 বছর বয়সে। এই 1 বছর হলো চাকরিতে জয়েন করেছে। আদ্রর সাথে আফতাব স্যারের সম্পর্ক খুবই ভালো, কিছুটা বন্ধুর মতো তারা কথা বলে। কিন্তু বাইকের চাবি দেওয়ার ব্যাপারে আফতাব স্যার বলল, দেখো আদ্র, তুমি স্টুডেন্ট আর তুমি যথেষ্ট মেধাবী ছেলে। আমরা প্রত্যেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি এই কাজ কেন করলে আমায় বলবে? আমি তো বিশ্বাস করতেই পারছি না তোমার মধ্যে এত বড় ষড়যন্ত্র কাজ করছে। কিন্তু সিসিটিভি ক্যামেরা তো আর মিথ্যা বলতে পারে না। দেখা যাচ্ছে তুমি বাইক নিয়ে বেরোচ্ছ, এটা তো প্রমাণিত। তাহলে তোমাকে তো চোর বলে আমরা বিশ্বাস করব। আদ্র অনেক চেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করিয়ে আদ্রকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পুলিশকে ফোন করতে যাবে, ঠিক তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে, পুলিশকে ফোন করতে হবে না, আপনারা কলেজ থেকে আদ্রকে বহিষ্কার করুন, যাতে পরবর্তীকালে আর কোনো স্টুডেন্ট এই কাজ করতে না পারে। শুধু কলেজ থেকে নয়, বাড়ি থেকে ওকে তাড়িয়ে দাও। ওকে যেন আমি আর আমার বাড়িতে দেখতে না পাই। আজ কলেজে স্যারের বাইক চুরি করেছে, কালকে বাড়িতে চুরি করতে পারে। ও তো পরবর্তীকালে ডাকাত দল তৈরি করবে। এসব ছেলে আমাদের বাড়িতে যেন না থাকে। ফারিয়া বেগমের কথা শুনে আরিয়ান চৌধুরী আদ্রুর কাছে গিয়ে আদ্রুর গালে সপাটে একটা চড় মারে আর বলে, আমি তোকে বড্ড বিশ্বাস করতাম, আর তুই আজকে আমি এই মূল্য দিলি? তোর জন্য আজকে আমার সম্মানহানি হলো। তোকে আমি কখনোই ক্ষমা করব না। তুই চাকরের ছেলে চাকর হবি, তোর জীবনে ভালো মানুষ হতে পারবি না। না তুই জীবনে কিছু করতে পারবি। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যা, তোকে আমি সহ্য করতে পারছি না। আরিয়ান চৌধুরীর কথা শুনে আদ্র কাঁদতে কাঁদতে বলে, সাহেব বিশ্বাস করুন, আমি বাইকটা চুরি করিনি। আমাকে কোনোভাবে ওরা ফাঁসিয়েছে। কথাটা শেষ করতে পারলো না, তার আগে আরিয়ান চৌধুরী আর একটা গালে চড় মারলো আর বলল, ছোট লোকের বাচ্চা, তোর আবার বড় বড় কথা। তুই এখান থেকে চলে যা, তা না হলে এখনই পুলিশকে খবর দেওয়া হবে। আর জানিস তোকে থানায় ধরে নিয়ে গেলে তোর কি অবস্থা হবে? তাই বলছি, তোকে যেন আর আমি আমার বাড়ির আশেপাশে কখনো না দেখি। যদি দেখি তোকে আমি নিজের হাতে খুন করব। তোর বাবা খুব ভালো মানুষ ছিল, আমি তো সেই জন্য তোকে বিশ্বাস করে আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোর মধ্যে অনেক গুণ আছে, তাই তো অনেক ভালো কলেজে অ্যাডমিশন করেছি। তোর ভালোর জন্য আমার পরিবারের বিরুদ্ধে গিয়েছি, তা না হলে তোর মতো গ্রামের অনাথ ছেলে এই কলেজে কখনো অ্যাডমিশন পেত না। শুধু আমার সুপারিশে তোর মতো ছেলে আজকে এই কলেজে পড়ছে। কথাটা বলে আরিয়ান চৌধুরী সেইখান থেকে চলে যায়। আদ্র কিছুক্ষণ অপেক্ষা করে আস্তে আস্তে সেও চলে যায়। ফারিয়া বেগম, আলিয়া ও জাকির তিনজনের মুখে বিশ্বজয়ের হাসি দেখা যায়। এখানে বসে কি করছিস আমি সব জানি। ওরা অনেক দিন থেকে ঘর্ষণ যন্ত্র করছিল তোকে কিভাবে তাড়ানো যায়, তোর পড়াশোনা কিভাবে শেষ করা যায়, আর মন খারাপ করে কি করবি। চাচা, আমি ভাবতেও পারিনি বড় সাহেব আমাকে এভাবে ভুল বুঝবে। এত বড় মিথ্যা অপবাদ। আমি কলেজের স্যারদেরকে শ্রদ্ধা করি, তারা আমার কাছে অনেক সম্মানের। আমি কখনোই তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করব না। বাইকটার চাবি আফতাব স্যার আমায় দিয়েছিল, আর উনি বের করতে বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি অস্বীকার করলেন আর আমাকে ফাঁসিয়ে দিল। যা হয়েছে ভুলে যা, আবার সব কিছু নতুন করে শুরু কর। তুই যেমন কলেজে পড়াশোনা করছিলিস তেমনই করবি। আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর এমনভাবে করেছে যাতে আমি অন্য কলেজে অ্যাডমিশন নিতে না পারি। আমার রেপুটেশন ওরা খারাপ করে দিয়েছে। আমি আর পড়াশোনা করতে পারবো না। আমার লাইফ পুরো বরবাদ হয়ে গেল। আমার কত স্বপ্ন ছিল, আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব, কানাডা থেকে স্টাডি করব, সেরকম প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু ওরা ষড়যন্ত্র করে সব শেষ করে দিল। ভবিষ্যতে আমার একজন সফল শিল্পপতি হওয়ার খুব ইচ্ছা। এই গাছতলায় আর কতক্ষণ বসে থাকবি? তুই আমার বাড়ি চল,
বস্তিতে ছোট্ট একটা রুমে আমি আর তোর চাচি থাকি। আমার ছেলে তার সংসার নিয়ে বাইরে থাকে, তুই আমাদের সাথে থাকবি। চাচা, আর তোমার বোঝা হবে না। এবার আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার 20 বছর বয়স হয়ে গেল। এবার তো আমাকে ভবিষ্যতের জন্য ভাবতে হবে। আমাকে কিছু একটা করতে হবে। কিছু করবি সে তো ভালো কথা, কিন্তু তার আগে তোকে থাকার জায়গা ঠিক করতে হবে। তুই কি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি? তুই আমার বাড়ি চল, তুই ওখানে থাকবি, তারপর কিছু একটা করার চেষ্টা করবি। আমি জানি তুই পারবি, তুই সৎ মানুষ আছিস। তোর বাবা খুব ভালো লোক ছিল। আল্লাহ সবসময় ভালো মানুষের সাথে থাকে। আমার মন বলছে তুই একদিন অনেক বড় বিজনেসম্যান হবি। গফুর চাচার অনুরোধে আদ্র আর না বলতে পারে না। সে গফুর চাচার সাথে তার বস্তির বাড়িতে আসে। এখানে এসে সে একটা চালের আড়তে কাজ করত। তার পাশে ছিল লটারি দোকান। তার কি মনে হলো সে একদিন একটা লটারি কাটলো। হঠাৎ 15 দিন পর সে লটারি মেলাতে গেলে দেখে 5 লাখ টাকা সে পেয়েছে। সেদিন আনন্দে আদ্র কাঁদতে শুরু করে আর গফুর চাচাকে জড়িয়ে ধরে বলে, চাচা, আমি ভাবতেই পারিনি। আমার মনে হচ্ছে এবার আমার কপাল খুলতে শুরু করেছে। এই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। আমার অনেক দিনের শখ, আমি গাড়ির ব্যবসা করব। আদ্রুর কথা শুনে গফুর চাচা হাসতে হাসতে বলল, তুই পারবি, আমি জানি তুই পারবি আদ্র। আমি তোর মতে সম্বোধনা দেখাতে যাচ্ছি, আর ওই চৌধুরীদের মিথ্যে বদনামের জবাব তুই দিবি। এই টাকা নিয়ে আদ্র প্রথমে একটা জায়গা কেনে, সেখানে পুরনো কিছু গাড়ি কেনে, আবার সেগুলো বিক্রি করে। এই নিয়েই শুরু হয় তার গাড়ির ব্যবসা। আস্তে আস্তে তার ব্যবসা বড় হতে থাকে, চারদিকে নাম ছড়িয়ে পড়ে। এইভাবে কিছুদিন কেটে যায়। 8টা বছর। সেদিনের আদ্র আজকে 28 বছরের যুবক এবং সফল ব্যবসায়ী। নানি, আমি আর তোমার এখানে থাকবো না। কেন, তোর কি হয়েছে? মামির ভাইপোর ব্যবহার আমার ভালো লাগে না। ও আমাকে উল্টাপাল্টা কথা বলছে। আমার পছন্দ নয় ওই লোকটাকে। তুমি কোনোভাবেই ওর সাথে আমার বিয়েতে হ্যাঁ বলবে না। আমি তো জানি না কবে থেকে এসব কথা তোকে বলেছে। কই, তুই তো আমাকে কিছু বলিসনি। মামি বারণ করছে, মামি সব জানে। আমি যদি তোমায় বলি, তুমি তো মামির সাথে ঝগড়া করবে, তারপর মামা এসে বকাবকি করবে। তাহলে তোকে এখানে রাখলে আর হবে না। শকুনের চোখ যখন পড়েছে, ও তোর ক্ষতি করেই ছাড়বে। ওর ভাইপো মদ খায়, 1 নম্বর চরিত্রহীন ছেলে। এমন নেশা নেই যে সে করে না। এরকম ছেলের সাথে আমার ফুলের মতো নাতনির আমি কখনোই বিয়ে দেবো না। আমি আজকে তোর মামার সাথে কথা বলবো। নানির কথা শুনে আয়রা রেগে যায় আর বলে, সেজন্য আমি তোমায় কিছু বলতে চাইনি। তুমি এই ব্যাপারে মামাকে কিচ্ছু বলবে না। তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। যদি কিছু অশান্তি হয়, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে মন চায় সেখানে চলে যাব। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো, তবে এই বাড়িতে আর থাকবো না। তোকে সবই চিন্তা করতে হবে না। তোর ভালো ছেলের সাথেই বিয়ে হবে। তোর ভাইয়া ফোন করেছে? কার ফোনে করেছিল? আমার তো মনে হয় না মামা কি করেছে। তোর রাজু মামা কি করেছিল। আয়রা হলো আদ্রের ছোট বোন। আদ্র থেকে 5 বছরের ছোট। মা মারা যাওয়ার পর আদ্র তার বাবার সাথে শহরে চলে গিয়েছিল, কিন্তু তার বোন তার নানির কাছে ছিল। আদ্রর মামা খুবই ভালো লোক, কিন্তু ওর মামি এক দজ্জাল মহিলা। ওই মহিলা আদ্র ও আয়রাকে সহ্য করতে পারে না। আদ্র 2 একবার মামার বাড়িতে এসেছে। এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারে না, তবে প্রায় নানি ও বোনকে ফোন করে। আয়রার ও তার নানির ফোন খারাপ হয়ে যাওয়ার জন্য সার্ভিসে দেওয়া হয়। আদ্র তাই তার মামিকে ফোন করে, কিন্তু মামি বিরক্ত হয়, সেই জন্য ফোন করা বন্ধ করে দিয়েছে। তার পাশের বাড়ির এক মামার কাছে ফোন করে। আদ্র মামির উসিলা বেগম তার ভাইপোর সাথে আয়রার বিয়ের কথা বলেছে। আয়রা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী, দেখতে শুনতে খুব সুন্দর। সেই জন্য তার মামি চায় তার ভাইপোর সাথে বিয়ে দিতে। ভাইপো অন্তর লোভ আছে আয়রার দিকে, কিন্তু আয়রা তাকে পছন্দ করে না। এদিকে আদ্রর কাছে একটা খবর এসেছে, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির অবস্থা ভালো নয়, যে কোনো সময় কোম্পানি নিলামে উঠতে পারে। খবরটা দেয় গফুর চাচা। আদ্রকে বলে, বেশি অহংকার ভালো নয়, জানিস আদ্র। আদ্র তখন অফিসে বসে কিছু কাগজপত্র দেখছিল। গফুর চাচার এই কথা শুনে আদ্র গফুর চাচার দিকে তাকায় আর বলে, চাচা, তুমি কি বলছো? আমি ঠিক বুঝলাম না, কার অহংকার হয়েছে? আরিয়ান চৌধুরীর ফ্যামিলি মেম্বারদের তোর সাথে ওরা যেটা করেছিল
সেটা ঠিক কাজ করেনি। কেন, কি হয়েছে? আরিয়ান চৌধুরীর স্টক হয়েছে, বিছানায় শ্বাসশায়ী অবস্থা ভালো নয়, কোমায় চলে গেছে। কোম্পানি আর ভালো চলছে না। ছেলেটা তো এলাকার নামকরা মাতাল হয়ে গেছে, আর মেয়ে তো, সে তো বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওই মহিলা স্বামীকে না দেখে এখানে ওখানে চড়ে বেড়াচ্ছে। জানিস বাবা, আরিয়ান চৌধুরীর জন্য কষ্ট হয়। লোকটা সারা জীবন পরিশ্রম করে গেল, কিন্তু জীবনে কিচ্ছু পেল না। নিজের পরিবারের কাছ থেকে কোনোদিনও ভালোবাসা পায়নি। ওনার এক পরিচিত বন্ধুর মাধ্যমে এই আমি কাজটা পাই। ওনার কোনো অহংকার ছিল না, আমাকে কখনো বাড়ির দারোয়ান মনে করতো না, এক টেবিলে বসে খাওয়াতো। তোর বাবাও দীর্ঘদিন ওখানে কাজ করেছে। আমি সব জানি চাচা, আমিও দীর্ঘ 8 বছর ওখানে ছিলাম, কিন্তু কোথাও দুঃখ হয় জানো, সাহেব আমার চিনতে পারলো না। সে কী করে বিশ্বাস করলো যে বাইকটা আমি চুরি করেছি? পরিকল্পনা আগে থেকে ঠিক ছিল, আর আমি সেটা ধরতেই পারিনি। এবার সময় এসে গেছে জবাব দেবার। তুই তো এখন অনেক ভালো অবস্থায় আছিস। এই কোম্পানি যদি নিলাম হয় তুই কিনে নিবি, এটাই হবে তোর অপমানের প্রথম প্রতিশোধ। তারপর ওই চৌধুরীর মেম্বারদের ছাড়বি না, যারা তোকে অপমান করে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, তোর পড়াশোনা শেষ করে দিয়েছে। তোর স্বপ্ন ছিল তুই বিদেশ যাবি, সেই সব কিছু তোকে করতে দেয়নি তারা। গফুর চাচার কথা শুনে আদ্র হাসল, কিচ্ছু বলল না। মা, ভাইয়া কালকে বাসাতে আসেনি? হয়তো কোথাও পার্টিতে গিয়ে বেহুশ হয়ে পড়ে আছে। বাবার অবস্থা দিন দিন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। বাবার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না। কোথা থেকে টাকা আসবে যে তোর বাবা চিকিৎসা করাবো? আজ এতদিন ঘরে পড়ে আছে, সব শেষ হয়ে গেছে। মা, এবার আমাদের বাজেট মেপে কাজ করতে হবে। কোম্পানি থেকে আর ভালো টাকা পাচ্ছি না। এভাবে চলতে থাকলে আমাদের পথে নামতে হবে। মোটু চাচাকে বলা হয়েছে কোম্পানি নিলামের জন্য। আমার খুব খারাপ লাগছে। বাবা অনেক কষ্ট করেই কোম্পানিটা তৈরি করেছে, আর চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। এখন এসব কথা বলে কি লাভ? যা হবার তো হয়ে গেছে। আর তোর প্রফেসরকে যে তুই বিয়ে করবি, তার কি হলো? ব্যাটা এখন সব অস্বীকার করছে। আমাকে মনে হয় আর বিয়ে করবে না। কেন বিয়ে করবে না? জানি না, ফোনও সুইচ অফ করে রেখে দিয়েছে, আর কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না। এত সহজে হাল ছেড়ে দিস না, তুই কলেজে গিয়ে দেখা কর। এখন ওই কলেজ আর পড়ায় না, অন্য কলেজে বদলি হয়ে গেছে। আর আমি ওর বাড়ির ঠিকানা জানি না। আগে যে কলেজে পড়াতো ওখানে গিয়ে দেখ, নিশ্চয়ই বাড়ির ঠিকানা দেওয়া আছে। ঠিক আছে, আমি দেখব। স্যার প্রথম থেকে আমাকে খুব একটা পছন্দ করতো না। আমি জোর করে বাধ্য করেছিলাম আমার সাথে সম্পর্কে। তখন বাবার নাম ডাক ছিল, ব্যবসা ছিল। এখন তো সব কিছু ডুবে গেছে, এখন কি পাত্তা দেবে? তাছাড়া বাইক চুরি, মিথ্যা অপবাদ দিয়ে আদ্রকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়াটা উনি মেনে নিতে পারেননি। তবু হাল ছাড়লে হবে না, সরকারি চাকরি করে এই ছেলেকে ছাড়লে আর কে ভালো ছেলে তোকে বিয়ে করবে? যেভাবেই হোক ব্ল্যাকমেল করবি, বিয়ে আমাকে করতেই হবে, এভাবেই চাপ দিবি। কলেজের প্রফেসর আফতাব সরকার, যার সাথে আলিয়ার সম্পর্ক করেছিল, আফতাব সরকারের বাইক চুরিকে কেন্দ্র করে আদ্রকে কলেজ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, যে আলিয়া, ফারিয়া বেগম ও জাকির চৌধুরী মিলে আফতাব সরকারকে দিয়ে করিয়েছে। এদিকে কলেজে গিয়ে আলিয়া খোঁজ নেয়। আগে যেখানে বাড়ি ভাড়া থাকতো সেখানে আফতাব সরকার আর থাকে না। এখন কোথায় আছে তারা সেটা জানে না। কলেজ থেকে খোঁজ লাগায়, এরপর কোন কলেজে ভর্তি হয়েছে তা জানায়। নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় হবে, তারা সঠিক ঠিকানা বলতে পারে না। এদিকে কোম্পানি নিলাম হলে আদ্র চৌধুরী ও গ্রুপ কোম্পানিকে কিনে নেয়। সে আবার নতুন করে তাকে প্রতিষ্ঠিত করে। আরিয়ান চৌধুরী মারা যায়। ব্যাংক থেকে এত লোন নেওয়া হয়েছিল, তার বাড়ি পর্যন্ত নিলাম হয়ে যায়। আলিয়া কাঁদতে কাঁদতে তার মা ফারিয়া বেগমকে বলে, মা বাবার এত টাকা ব্যাংকে লোন ছিল, আমরা তো কিছুই জানি না। তোর বাবা তো ওই রকমই ছিল, পরোপকারী। নিজের পরিবারকে কখনো সে চোখে দেখেনি। যা কিছু করেছে সব পরের জন্য করেছে। তবে তুই চিন্তা করিস না, তোর বড় ভাইয়া আছে, সে নিশ্চয়ই আমাদের দেখবে। মায়ের কথা শুনে জাকির চৌধুরী বলে, মা, কে কাকে দেখবে, যে যার নিজের মতো ব্যবস্থা করো। আমি কোথায় থাকবো তার ঠিকানাই আমি জানি না। তোমাদের আবার কি ব্যবস্থা আমি করে দিব বলো? আজকে লাস্ট এই বাড়িতে থাকার, কালকে থেকে তোর আমরা থাকতে পারবো না। আমার এক বন্ধু দার্জিলিংয়ে থাকে, ওখানে সে হোটেলে কাজ করে, আমিও চলে যাব ওর কাছে। ছেলের কথায় আহত হলো ফারিয়া বেগম আর বলল, তুই আমার ছেলে আলিয়ার বড় ভাই,
সেই হিসেবে তোর একটা দায়িত্ব আছে। তুই তোর মা বোনকে এভাবে পথে ফেলে যেতে পারিস না। তখন মনে ছিল না যখন তুমি বাবা তখন মনে ছিল না যখন তুমি বাবাকে অপমান করতে আমাদেরকে সঠিক পথ দেখাতে পারোনি, বারবার আমাদের উত্তেজিত করেছো। তোমার তো অহংকার কম নয়। মা যত নষ্টের মূল হলে তুমি, তোমার মধ্যে শিক্ষার অভাব আছে, সেজন্য আমাদের ভুল পথে চালনা করেছো। আমাদের এত বড় কোম্পানি নিলামি হয়ে গেল, আমাদের বাড়ি গাড়ি সব চলে গেল আজকে। যে আমরা পথে বসেছি শুধু বাবা নয়, এর জন্য তুমি দায়ী। তোমার আত্ম অহংকার। নুরুল চাচার এই বাড়িতে মারা যায়, তার দীর্ঘশ্বাস পড়েছে। আদ্র তোমার কাছে এসেছিল সাহায্যের জন্য, তুমি তা করনি। মিথ্যা বদনাম দিয়ে আদ্রকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছো। আলিয়াকে বাধ্য করেছো প্রফেসর আফতার সরকারের সাথে প্রেম করার জন্য। ছেলের কথায় ফারিয়া বেগম রেগে যায় আর বলে, যত দোষ আমার, তোর কোনো দোষ নেই। তুই তো প্রথম থেকে স্বেচ্ছাচারী ছিলিস। কবে আমার কথা শুনেছিস? এখন আবার বড় বড় কথা বলছিস। ছোট থেকে তো বন্ধু মদ মাতাল নিয়ে করতিস। তোর মুখে এই কথা শোভা পায় না। মা ফারিয়া বেগমের কথা শুনে জাকির খুব রেগে যায় আর বলে, সব কিছুর মূলে তুমি। আজ তোমার জন্য আমরা নিঃস্ব হয়ে গেলাম, আমাদের পথে বসতে হলো। তোমাকে আমি ছাড়বো না। কথাটা বলে জাকির তার মায়ের গলা চেপে ধরে, তাকে মারধর শুরু করে দেয়। আলিয়া গিয়ে তার ভাইয়াকে শান্ত করে ফারিয়া বেগম হাঁপাতে থাকে। জাকির কিছু না বলে সেখান থেকে চলে যায়। আলী আপু, আজকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব, তুমি যাবে? তোমার তো একটা চাকরি দরকার। কোথায়? কোন কোম্পানি? কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে। তুই আজকে জানা, দেখ কি হয়। যদি ভ্যাকেন্সি খালি থাকে তাহলে আমাকে বলিস। আলিয়া এখন রুহি আর তার মা সাধনা বেগমের সাথে তার বাড়ি থাকে। সেদিন ওই ঘটনার পর জাকির তার মাকে খুব মারধর করে, তারপর সে বাড়ি থেকে চলে যায়। তার মা ছেলের এই অত্যাচার সহ্য করতে পারে না। সে রাতেই সে আত্মহত্যা করে। আলিয়া মায়ের মৃত্যু মেনে নিতে পারে না, সে খুব ভেঙে পড়ে। খবর পেয়ে সাধনা বেগম আলিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। আজকের রুহি ইন্টারভিউ দিতে এসেছে। ম্যানেজার ইন্টারভিউ নিচ্ছিল। তার সমস্ত ডকুমেন্ট ম্যানেজার চায়। রুহি সমস্ত ডকুমেন্ট জমা দেয়, তারপর যা যা প্রশ্ন করে তাই উত্তর দেয়। ম্যানেজার বলে, আমাদের বস এখন বাইরে গেছে, ফিরে আসুক। আপনার ইন্টারভিউ সব ভিডিও করে রাখা হয়েছে। আজকে রাতে বস ফিরে আসবে, কালকে আপনাকে জানাবো আপনি সিলেক্ট হলেন কিনা। ওকে স্যার, তাহলে আজকে আমি আসছি। রুহি বাড়ি এলে আলিয়া তাকে জিজ্ঞেস করে, কিরে, কেমন ইন্টারভিউ দিলি? ভালোই তো, যা যা জিজ্ঞাসা করেছি সব উত্তর দিয়েছি, যা যা ডকুমেন্ট চাইছে সব দিয়ে এসেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওদের বস এখন বাইরে গেছেন, উনি ফিরবেন। আমার ইন্টারভিউ ভিডিও করে রেখে দিয়েছে, উনি দেখে যদি পছন্দ হয় তাহলে সিলেক্ট করবেন। তাহলে কবে থেকে জয়েন করবি? কিছু বলতে পারছি না আপু, বস জানে। উনি আগে আমাকে সিলেক্ট করুন, তারপর তো আমি জয়েন করব। আর ভ্যাকেন্সি খালি আছে কি জানিস না? না, ওদের কোম্পানিতে দুজনকে দরকার। এখানে 10 জন ইন্টারভিউ দিয়ে এসেছে। আমার এক বান্ধবী, তার মাধ্যমে আমি গিয়েছিলাম, সেও দিয়েছে। কার কপাল খুলবে কে জানে। অফিসে আদ্র ম্যানেজারকে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠায়। সেখানে রুহিকে দেখে আদ্র একটু চমকায়, তারপর একটু মুচকি হাসি দিয়ে ম্যানেজারকে বলে, তামিম, এই মেয়েটাকে তুমি ফোন করো, একেই সিলেক্ট করো আমাদের কোম্পানিতে। ওকে বলে তামিম সেখান থেকে চলে যায়। তারপর রুহির কাছে ফোন যায়। রুহি আনন্দে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মা, আমি ভাবতে পারিনি এই জবটা আমি পাবো। মিতালি জোর করে আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু মিতালির মনে হচ্ছে হয়নি, ওর মনটা খারাপ হয়ে যাবে। তা অত দূরে তুই কি করে যাবি? এখানে মিতালির সাথে পেইং গেস্ট হিসেবে একজনের বাড়িতে থাকবো। তার চাকরিটা যে তুই পেয়েছিস, মিতালি তো পাইনি। এই তো একটা জব করে সেখানে, স্যালারি বেশি নয়, সেই জন্য এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। না পেলে ওখানেই করব, পরের বার হয়তো ওর সুযোগ হবে। রুহি আর মিতালি ক্লাসমেট, একসাথেই পড়াশোনা করতো। মিতালি একটা কল সেন্টারে কাজ করে। ওই রুহিকে বলেছিল চাকরির কথা, ইচ্ছে ছিল জীবনে কিছু করার, তাই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ও চেষ্টা করছিল। ওদের কথা শুনে আলিয়ার মনটা খারাপ হয়ে যায়। ও তখন রুহিকে বলে, রুহি, তোর চাকরি হয়ে গেল, তুই এবার আমার জন্য একটা চেষ্টা করবি। আর কতদিন তোদের বোঝা হয়ে থাকবো বল? আলিয়ার কথা শুনে সাধনা বেগম বলে, কিসব উল্টাপাল্টা কথা বলছিস? ফুফি বুঝি কেউ নয়,
আমি তো একদিন বিপদে পড়েছিলাম আর তোর বাবা সবার আগে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আমাকে আশ্রয় দিয়েছিল। সেদিন তোর বাবা না থাকলে আমার তো বিপদ হতে পারত। পরবর্তীকালে আমি ওখান থেকে চলে এসেছি। তোমাকে রুহিকে ওখান থেকে আমি তাড়িয়েছি। আমরা কেউ আদ্রর সাথে ভালো ব্যবহার করিনি। কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলিয়া। সেটা দেখে রুহি বলে, আপু তুমি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই তোমার জবের ব্যবস্থা করে দিব। আজকে রুহি অফিসে জয়েন করেছে। হঠাৎ স্যারের কেবিনে তার ডাক পড়ে। ভেতরে ঢোকার আগে অনুমতি নেয় আর বলে, মে আই কামিন স্যার? ইয়েস, কামিং। অনুমতি পাওয়ার পর রুহি ভেতরে ঢুকে আদ্রতাকে ইশারায় বসতে বলে, তারপর জিজ্ঞেস করে, তারপর রুহি, কেমন লাগছে আমাদের এই অফিস? ভালো লাগছে। হঠাৎ চাকরি করার শখ হলে কেন? আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, বাবা নেই, কোনো বড় ভাই নেই। বিধবা মায়ের আমি একমাত্র সন্তান। জীবনে কিছু করার ইচ্ছে ছিল, সেই কারণে আপাতত এই জবটা বেছে নিলাম। এর সাথে আমি মাস্টার্স কমপ্লিট করতে চাই। এখন তো ফাইনাল অনার্সের ছাত্রী। হ্যাঁ স্যার। একেবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরিটা করতে পারতা। সামান্য হচ্ছিল স্যার, অর্থনৈতিক প্রবলেম বারবার শিক্ষার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছিল, মা পেরে উঠছিল না। সে কারণে আমি সিদ্ধান্ত নিলাম কিছু করার। ঠিক আছে, এই একটা বছর আমাদের কোম্পানি তোমাকে সহযোগিতা করবে, তারপর তোমার চাকরি পার্মানেন্ট হয়ে যাবে। তখন আর ফাঁকি দেওয়া যাবে না, মন দিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। শুধু ধন্যবাদ দিলে হবে না, এই ফাইলগুলো দিচ্ছি, এগুলো এক্ষুনি দেখে নাও। ম্যানেজার সব বুঝিয়ে দিচ্ছে, তার আগে আমাকে একটু কপি করে দাও। ঠিক আছে স্যার। রুহি চলে যায়। আদ্র এক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, রুহি, তুমি আমার চিনতে পারলে না, কিন্তু আমি তোমায় ঠিকই চিনেছি। এখন তো তুমি আমার কাছে আছো, আর এখানেই তোমাকে সারা জীবন রেখে দেব। সেদিন তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আর আজ তুমি হারাতে দিব না আর। অফিস ছুটি শেষে রুহি বাস স্ট্যান্ডে অপেক্ষা করে। সেটা দূর থেকে আদ্র খেয়াল করে। আদ্র রুহির সামনে এসে বলে, গাড়িতে উঠে এসে বসো। কোথায় যাবে বলো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। রুহি প্রথমে অন্যমনস্ক ছিল, সে তখন আদ্রকে খেয়াল করেনি। তারপর তার গলা শুনতে পেয়ে সে আদ্রর দিকে তাকায় আর বলে, স্যার আপনি এখানে? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরি। বাসের জন্য অপেক্ষা করতে হবে না, তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আমার এক বান্ধবী আসবে, আমি আপনার সাথে যেতে পারবো না। ওকে, সমস্যা নেই, সাবধানে যাবে। আদ্র গাড়িতে স্টার্ট দিলে রুহি তাকে বলে, স্যার আপনার সাথে একটা কথা আছে। রুহির কথা শুনে আদ্র কৌতূহল বেড়ে যায়। আদ্র রুহিকে জিজ্ঞেস করে, হ্যাঁ বলো রুহি, কি বলতে চাও? আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, কিন্তু এখন নয়, 2 দিন পর বলবো। 2 দিন পর কেন? এখন বললেই তো ভালো হতো। 2 দিন পর বলি না? ওদের কথার মাঝেই রুহির বান্ধবী চলে আসে। তারপর আসছি বলেই সেখান থেকে ওরা চলে যায়। রুহির কথা শুনে আদ্র মনে মনে বলে, কি জানি মেয়েটা কি বলবে। ও মনে হয় আমাকে চিনতে পারেনি, তবে তুমি চিনতে না পারলেও আমি যে তোমায় চিনতে পেরেছি এটাই যথেষ্ট। ওর কি কোনো বয়ফ্রেন্ড আছে? কে জানি, থাকলেও থাকতে পারে। কিন্তু আমার সাথে কি কেন মনে হচ্ছে এসব কথা? তার মানে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? সে যাই হোক, এখন এসব নিয়ে ভাবলে হবে না। আমার কাছে দেখা যাক কি হয়। মা, টিফিন রেডি করেছো? হ্যাঁ করেছি, আজকে একটু দেরি হয়ে গেছে, সেরকম কিছু করতে পারিনি। রুটি আর আলু ভাজি করেছি, ওই দিয়ে টিফিনটা করবি। আজকে ওকে কাজের খালা আসেনি? হ্যাঁ রে, কাজের খালাটার জ্বর হয়েছে, সেজন্য আসেনি। আমি আর পারছি না, আমার তো বয়স হয়েছে, সেজন্য বলছি একটা বিয়ে কর তুই, তাও করবি না। প্রফেসর আফতাব সরকার এখন অন্য জায়গায় বদলি হয়ে চলে এসেছে। সেখানে বাড়ি ভাড়া নিয়ে আছে। তার মাও তার সাথে এসেছে। ওরা 2 বোন 1 ভাই। 2 বোনের বিয়ে হয়ে গেছে। বাবা অনেকদিন আগেই মারা গেছে। তাই আফতাব সরকার যেখানেই যায় তার মাকে সাথে নিয়ে যায়। গ্রামের চাচারা থাকে, কিছু জমি জায়গা আছে, সেসব তারাই দেখাশোনা করে। আফতাব সরকার ও তার মা যখন কথা বলছিল, ঠিক বাড়ির কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ পেয়ে তার মা মিনারা বেগম আফতারকে বলে, দেখ আফতার, কে এসেছে। হ্যাঁ আমি দেখেছি, তুমি তাড়াতাড়ি করো, না হলে প্রথম ক্লাসটা ধরতে পারবো না। মায়ের সাথে কথা বলে আফতার সরকার দরজা খুলে দেখে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আফতার সরকার মুগ্ধ হয়ে যায়। সে কিছু বলার আগেই মেয়েটা আফতার সরকারকে বলে,
আন্টি আছে? আফতার কিছু বলার আগেই মিনারা বেগম ভেতর থেকে বলে, হ্যাঁ রে আয়রা, আমি রান্নাঘরে আছি। আজকে আমি তোদের সাথে যেতে পারবো না। তুই তোর নানিকে নিয়ে চলে যা, কালকে যাব। দেখ না, আজকে আমার এখনো রান্না হয়নি। আমার ছেলের কলেজে যাবে, দেরি হয়ে যাচ্ছে। কাজের খালা কাল থেকে আসেনি, জ্বর হয়েছে। আপনি তো আমাকে আগে বলিবেন আন্টি, আমি আপনার রান্নাটা করে দিতাম। তোকে বললে তো নিশ্চয়ই করে দিতিস, কিন্তু তোর সামনে পরীক্ষা, সেজন্য তোকে কিছু বলিনি। তুই আবার তোর অসুস্থ নানিকে নিয়ে ভুগছিস। বলুন আন্টি, আপনার কি কি রান্না বাকি আছে? এখানে তোকে সাহায্য করতে হবে না, তুই বরং আমার ছেলেকে খেতে দে। ও তাড়াতাড়ি করছে, খাবারের টেবিলে বসে আছে। মিনারা বেগমের কথা শুনে আয়রা দেখলো খাবার সাজানো আছে। আয়রা তাড়াতাড়ি করে হাত ধুয়ে খাবার রেডি করলো। তারপর আফতার সরকারের দিকে তাকিয়ে বলল, সব রেডি করে দিয়েছি, আপনি বসুন আর খাওয়া শুরু করুন। আফতাব সরকার দেখলো মেয়েটা তাকে কি সুন্দর করে বুঝিয়ে খেতে দিল। সে আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। আয়রা আফতার সরকারকে দেখে মিনারা বেগমের উদ্দেশ্যে বলল, আন্টি, আর কিছু সাহায্য লাগবে? না রে, আর তোকে কিচ্ছু করতে হবে না। তুই তোর নানিকে নিয়ে আজকে যা, আমি কালকে যাব। কাল থেকে কাজের লোকটা নিশ্চয়ই আসবে। আয়রা চলে গেলে আফতার সরকার তার মাকে বলে, মা, মেয়েটা কে ছিল? ছেলের কথা শুনে মিনারা বেগম বলল, ওদের পাশেই বাড়ি, ওর নাম আয়রা। ও ওর নানির সাথে থাকে, ওর মামা মামিরা আলাদা থাকে। একদিন ডাক্তারের কাছে গিয়ে ওদের সাথে আমার আলাপ হয়। তারপর কথায় কথায় জানতেও পারি ওদের বাড়ি এখানেই। তারপর একসাথে বাড়ি ফিরে মেয়েটা রোজই আসে আমার কাছে। তুমি কেন ডাক্তারের কাছে গিয়েছিলে আর আমাকে তো কিছু বলনি? এখানে এসে তুই নতুন কলেজে জয়েন করেছিস, তুই চিন্তা করবি, সেজন্য আমি তোকে কিছু বলিনি। কয়দিন আগে বাথরুমে পড়ে গিয়েছিলাম, আমার পায়ে খুব ব্যথা লেগেছে। আমার কাজের মেয়ে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর আয়রা ওর নানিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। ওখানেই আমাদের আলাপ হয়। ডাক্তারটা ফিজিওথেরাপি করে তারপর আস্তে আস্তে পায়ের ব্যথাটা কমে যায়। ওর নানিকে নিয়ে আয়রা মাঝে মাঝে ডাক্তারের কাছে যায়। আজকে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো রান্না করতে দেরি হয়ে গেল। আজ মনে হয় আমার যাওয়া হবে না। মায়ের কথা শুনে আফতার রেগে যায় আর বলে, নতুন কলেজে জয়েন করেছি বলে তুমি আমাকে কিছু জানাবে না? যাক, যা হয়েছে হয়েছে। এখন তোমার পা ঠিক হয়েছে? এখন ঠিক আছে, তবে ডাক্তার আবার চেক আপে যেতে বলেছে। ঠিক আছে, আজকে কলেজ থেকে ফিরেই বিকালে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে আয়রা অনার্স ফাইনাল সেমিস্টার পরীক্ষা হলে গার্ড দিচ্ছে আফতাব সরকার। আয়রাকে দেখে আফতাব সরকার একভাবে তাকিয়ে থাকে। আয়রাও তাকে দেখে। আফতার জিজ্ঞেস করে, তুমি এখানে? আফতারের কথায় মুচকি হাসে আয়রা। হাসতে হাসতে বলে, হ্যাঁ, আজকে আমার অনার্সেই ফাইনাল পরীক্ষা। এই কলেজেই সিট পড়েছে, কিন্তু আপনি এখানে কেন? হ্যাঁ, আমি এই কলেজের প্রফেসর। ও আচ্ছা, তাহলে ভালোই হয়েছে। একটু হেল্প করবেন? কেন, পড়াশোনা কি করা হয়নি? করেছি, যদি কিছু অসুবিধা হয়। আমি স্যার হিসেবে ভীষণ কড়া, তাই আমার কাছ থেকে কোনো সাহায্য আশা করবে না। কথাটা বলে আফতার সাহেব সেখান থেকে চলে যায়। আয়রা মুচকি হাসে, প্রত্যেকেই খাতা দিয়ে দেয় আর লেখা শুরু করতে বলে। আয়রা প্রথমে চুপ করে বসে থাকে, সেটা আফতার সাহেব খেয়াল করে কিছু বলে না। কিছুক্ষণ পর একটা মেয়ে আয়রাকে কিছু জিজ্ঞেস করতে গেলে আফতাব স্যার বলে, যারা ক্লাসে কথা বলবে তাদের খাতা কেড়ে নেওয়া হবে, ক্লাস থেকে তাড়িয়ে দেওয়া হবে। স্যারের কথা শুনে ওরা কথা বলা বন্ধ করে দেয়। তারপর আয়রা কোনো দিকে না তাকিয়ে লেখা শুরু করে। ঘন্টা পড়ে যাওয়ার পর স্যার সবার সাথে খাতা নেয়। তারপর আয়রার খাতা চেক করে দেখে সব প্রশ্নের উত্তর মোটামুটি দিয়েছে। আফতার স্যার হাসে। আয়রা বাড়ি এলে তার নানি জিজ্ঞেস করে, কি রে, কেমন পরীক্ষা হলো? ভালো নয়। ভালো নয় কেন? জানো নানি, পাশের বাড়ির মিনারা আন্টির ছেলে ওই কলেজের প্রফেসর, যে কলেজে আমার সিট পড়েছে। ছেলেটা খুব কড়া গার্ড দিচ্ছিল, আমরা কেউ কাউকে জিজ্ঞাসা করতেই পারছিলাম না। তা জিজ্ঞাসা করতে হবে কেন?
তুই তো পরে পরীক্ষা দিতে গেছিস, স্টুডেন্ট হিসেবে খুব একটা খারাপ নয়। তোর ভাইয়া ফোন করেছিল, আমি বললাম ওর এখন পরীক্ষা চলছে। তোর ভাইয়া বললো রাতে কল দেবে, তুই ভাইয়ের সাথে কথা বলবি। ভাইয়া কি বলছিল? আমার শরীর কেমন আছে জানতে চাইছিল, তোর কথা জিজ্ঞেস করতে আমি বললাম তোর পরীক্ষা চলছে। তোর ভাইয়া বললো রাতের দিকে তোকে কল দিবে। রাতের বেলা আদ্র ফোন করলে আয়রার সাথে সাথে হ্যালো বলে আর বলে, ভাইয়া আমি তোর সাথে কথা বলবো না। কেন, কি হয়েছে? আমার বোনটা বুঝি আমার উপর খুব রেগে আছে? তুই আমায় কি বলেছিস? কি বলছিলাম মনে করতে পারছি না। তুই কতদিন এখানে আসিসনি? তোর এই মাসে আসার কথা ছিল তো। খুব কাজের চাপে বোন, একটু কাজ খালি হলে যাব। নতুন আবার একটা কোম্পানি কিনেছি, তাকে নতুনভাবে সাজাতে হবে। জানিস তো, বাবা যে বাড়ির চাকর ছিল, আমি যেখানে চাকর ছিলাম সেই চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমি কিনে নিয়েছি। ওই কোম্পানির মালিক এখন আমি। সত্যি ভাইয়া, আমি খুব খুশি হয়েছি। আমি জানি আমার ভাইয়া সব করতে পারবে। ওটাই তো তোর প্রতিশোধ, যে মেয়েটা কত অপমান করেছিল তোকে, কলেজ থেকে চুরি মিথ্যা বদনাম দিয়ে তোকে তাড়িয়ে দিয়েছিল, তোর পড়াশোনা সব শেষ করে দিয়েছিল। কিন্তু তোর স্বপ্ন দেখা সেটা তো শেষ করেনি। তোর মনের মধ্যে জেদ ছিল, তাই তুই পারলি। তুই অনেক বড় হবি রে ভাইয়া। বোনের কথা শুনে আদ্র আসে, তারপর বলে, তোর কবে পরীক্ষা শেষ? এই তো আজকে শুরু হয়েছে, এখন দেরি আছে কেন ভাইয়া? আমি যাব গ্রামের বাড়িতে, ওখানে একটা কোম্পানি খুলব। ওটা আমার প্রিয় জায়গা। গ্রামেও 13 বছর বয়স পর্যন্ত আমি ছিলাম। বাবা মার কবরে মাটি দিব। তুই আমার সাথে যাবি গ্রামের বাড়ি, ঠিক আছে বোন? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। মন দিয়ে পড়াশোনা করবি, নানির খেয়াল রাখবি। পরে কথা বলবো, এখন রাখছি। ঠিক আছে। তারপর দিন আয়রা কলেজে পরীক্ষা দিতে গেলে আফতাব সরকার বলে, কাল তো ভালোই পরীক্ষা দিলে, আজকে কেমন প্রস্তুতি নিয়েছো? আফতার স্যারের কথা শুনে আয়রা হাসতে হাসতে বলল, আজকে টুকলি করে এনেছি। কি? হ্যাঁ স্যার, সত্যি বলছি। এই সাবজেক্টটাই আমি খুব কাঁচা, কিছুতেই মনে করতে পারি না। সেই জন্যই এই কাজ করেছি। কাউকে বলবেন না স্যার, বিপদ হতে পারে আমার। আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে, তা না হলে আমার বিয়ে হবে না। আপনার মা আমায় খুব পছন্দ করে, আপনি নিশ্চয়ই আমার ক্ষতি চাইবেন না। আয়রার কথা শুনে আফতার স্যার বলল, তুমি পরীক্ষা শেষে আমার সাথে দেখা করবে, গেটের সামনে আমি থাকবো। ওকে স্যার। আফতাব সরকার পরীক্ষার হলে বারবার আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রা মন দিয়ে লিখে যাচ্ছে, সে কোনো দিকে তাকাচ্ছে না। আফতার স্যার বুঝতে পারছে আয়রার সাথে মজা করছে। পরীক্ষা শেষে আফতার স্যার গেটের সামনে দাঁড়িয়েছিল। আয়রা স্যারকে দেখে বলল, স্যার আমাকে যেন কি বলবেন বলেছিলেন? তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। কেন স্যার, আমার সাথে প্রেম করবেন? যদি বলি হ্যাঁ, তাহলে তুমি কি করবে? সরি স্যার, আমার বিয়ে মিটে গেছে, আমি এঙ্গেজ, তাই সম্ভব নয় আমার সাথে আপনার সম্পর্ক। আপনি এক কাজ করুন, আমার এক বান্ধবী আছে রিয়া, আপনি ওর সাথে প্রেম করতে পারেন। আপনাকেও লাইক করে। ও বলছিল আপনাকে প্রথম দিন দেখি ক্রাশ খেয়েছে। আপনি যদি চান তাহলে আমি ঘটকালি করতে পারি। আয়রার কথা শুনে আফতাব সরকার ভ্রু কুঁচকে আয়রার দিকে তাকালো, তারপর বলল, এই উপকারটা করতে হবে না, আমার ব্যবস্থা আমিই করে নেব। কিন্তু স্যার আপনি না চাইলেও আমি তো করব। আমি আবার একটু পরোপকারী, কারো দুঃখ সহ্য করতে পারি না। আয়রার কথা শুনে আফতাব সরকার কিছু বলে না, সে সেখান থেকে চলে যায়। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। পরীক্ষা শেষ হয়ে গেলে আয়রা একদিন আফতাব সরকারদের বাড়িতে যায়। কলিং বেলের আওয়াজ পেয়ে আফতাব সরকার দরজা খুলে দেয়। সামনে আয়রা দাঁড়িয়ে থাকে আর বলে, আন্টি নেই? না, মা বোনের বাড়ি গেছে। ঠিক আছে, এখন আমি আসছি। আয়রা চলে যেতে উদ্যত হলে আফতাব সরকার বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি ভেতরে এসো। আপনার সাথে আমার কিচ্ছু কথা নেই, আমি এখন আসছি। আজ না শুনলে কাল তোমাকে শুনতেই হবে কথাটা। আফতাব সরকারের কথা শুনে আয়রা বলল, ঠিক আছে, কি বলবেন বলুন। তোমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করা হয়েছে তার ফোন নাম্বারটা আমাকে দেবে? আফতাব সরকারের কথা শুনে আয়রা রেগে যায় আর বলে, কেন, ঠিকানা চাইছেন? বিয়েতে ভাঙচি দিবেন? যদি বলি হ্যাঁ দেব। কিন্তু কেন?
কারণ তোমাকে আমার পছন্দ, আর খুব তাড়াতাড়ি মাকে সে কথাটা আমি জানাচ্ছি, আর মা তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আমার ভাইয়া আছে, আমার নানি আছে, ওরাই সব জানে। আমার কোথায় বিয়ে ঠিক হয়েছে সেটা আপনার মা জানে। আপনি আপনার মায়ের কাছ থেকে জেনে নেবেন। এখন আমি আসছি। আয়রা চলে যায়। আফতার সরকার চেয়ে দেখে আর মুচকি হাসে। তার মা বাড়িতে এলে আফতার সরকার জিজ্ঞেস করে, মা, তুমি অনেক দিন থেকে বিয়ের কথা বলছো, কিন্তু আমারও ইচ্ছা করছে বিয়ে করতে। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তুমি যদি তার সাথে বিয়ে দাও আমার কোনো আপত্তি নেই। ছেলের কথা শুনে মিনারা বেগম বলল, এ তো খুব ভালো কথা। বলো না, কোথায় তোর মেয়ে পছন্দ হয়েছে? আয়রাকে যে আমার বাড়িতে নিয়ে আসে, পাশের বাড়ির মেয়ে, ও আমাকে খুব পছন্দ করে। তুমি ওর বাড়ির লোকের সাথে কথা বলো, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলের কথা শুনেই মিনারা বেগম হাসতে হাসতে বলে, আয়রাকে কিন্তু আমার অনেক দিন আগেই পছন্দ হয়েছে। আমি যেদিন প্রথম দেখি সেদিনই তো ঠিক করিনি ওকে আমার বৌমা বানাবো। ওর নানিকেও বলেছি, ওর নানিও তোকে পছন্দ, শুধু তোর মতামতটাই পাচ্ছিলাম না। যাই হোক, তোর তাহলে আয়রাকে পছন্দ হয়েছে, তাহলে আর কোনো অসুবিধা নেই। আমরা বিয়ের কথা এগোতে পারি। সামনের মাসে ভালো দিন দেখে তোদের আমি বিয়ে দিব। কিন্তু মা, আয়রা যদি আমাকে পছন্দ না করে? আয়রা তোকে অনেক দিন আগেই পছন্দ করেছে, ফটো দেখে খুব ভালো লেগেছে। ও একদিন তোর সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমি সেদিন সব শুনে ওকে বলি, তুমি বারবার আমার ছেলের সম্পর্কে জানতে চাইছো, তুমি কি আমার ছেলের প্রেমে পড়েছো? ও বলে উত্তরটা আমি পরে বলবো। পরে ওর নানিকে যখন বললাম, ওর নানি কথাটা শুনে খুব হাসলো। বলল, কি জানি, আয়রা বলেছিল মিনারা আন্টির ছেলেকে খুব সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে। ওর নানি নাকি ওকে বলেছিল ওই ছেলেকে তাহলে নাচ জামাই বানাবো। শুনে আয়রা খুব হেসেছিল। এই পর্যন্তই কথা হয়েছে। তোর যদি মত থাকে তাহলে আমি কালকে আয়রার নানির সাথে কথা বলবো। হ্যাঁ, আমার ওকে পছন্দ। আমি সামনের মাসে ওকে বিয়ে করতে চাই। তুমি কথা বলো। আজকে ছুটিতে রুহি বাড়িতে এসেছে। রুহিকে দেখে আলিয়া বলল, তুই তো ভালো চাকরি পেয়ে গেলি। তোকে আমি বলেছিলাম আমার জন্য কথা বলতে, তুই কথা বলেছিস? স্যারকে বলেছি তার সাথে আমার দরকার আছে, কিন্তু চাকরির কথাটা বলা হয়নি। ঠিক আছে, তুমি আমার সাথে যাবে, আমি স্যারের সাথে কথা বলবো। তুই আগে কথা বল, তা না হলে শুধু শুধু আমি তোর সাথে কি করব? অসুবিধা কি আছে আপু? আমরা মিতালিদের আত্মীয়র বাড়িতে থাকি। ওখানে তুমি 2 দিনের জন্য ঘুরতে গেলে তোমার বোন কোন জায়গায় থাকে তোমার দেখতে ইচ্ছে করে না? ঠিক আছে, যাব। তবে তুই অবশ্যই স্যারের সাথে কথা বলবি, একটি চাকরির দরকার আছে রে। তারপর দিন রুহির সাথে আলিয়া যায়। রুহি যেখানে ভাড়া থাকে ওখানে আলিয়া থাকে। রুহি অফিসে এসে আদ্রুর রুমে ঢুকে আর বলে, স্যার আসবো? আদ্র তখন কতগুলো ফাইল চেক করছিল। সে রুহিকে আসার অনুমতি দেয়। রুহি ভেতরে ঢুকে বলে, স্যার আপনার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো রুহি, কি বলতে চাও? বলছি স্যার, আপনাদের অফিসের ভ্যাকেন্সি খালি নেই? কেন বলো তো? আমার মামা তো এক আপু আছে, তার একটা চাকরি খুব দরকার, সে কারণে বলছিলাম। রুহির মুখ থেকে মামাতো আপুর কথা শুনে আদ্র জিজ্ঞেস করলো, মামাতো আপু কি নাম? কোথায় বাড়ি? কি পর্যন্ত পড়েছে? আদ্রর কথা শুনে রুহি হাসলো। তারপর হাসতে হাসতে বলল, ওর নাম আলিয়া। ওর বাড়ি নর্থ বেঙ্গল সাগরদিঘি বলে একটা জায়গায়। ওদের আগে বড় ব্যবসা ছিল, চৌধুরী অফ কোম্পানি, কিন্তু এখন আর কিছুই নেই, সব দেনার দায়ে বিক্রি হয়ে গেছে। মামা মামি সব মারা গেছে। ভাইয়া কোথায় চলে গেছে, আপু এখন একা। ও এখন আমাদের সাথে থাকে, আমাদের বাড়িতে আমার মায়ের সাথে থাকে। ওর একটা চাকরি খুব দরকার। ও এখন আমার সাথে এখানে এসেছে, বলেছে তোর কোম্পানিতে একটা ব্যবস্থা করে দে তোর স্যারকে বলে। প্লিজ স্যার, যে কোনো একটা কাজ দিন না, আমার আপুর খুব দরকার। রুহির মুখ থেকে কথা শুনে আদ্র হাসলো। তারপর বলল, ঠিক আছে, তোমার আপুর জন্য ব্যবস্থা করে দেব। আমি একটা নতুন কোম্পানি কিনেছি, ওখানে লোকের দরকার। তোমার আপুর ডকুমেন্ট নিয়ে আমার অফিসে আসতে বলবে, ও কাল থেকে জয়েন্ট হয়ে যাবে। আদ্র কথা শুনে রুহি আনন্দে লাফাতে শুরু করে আর বলে, ধন্যবাদ স্যার। আপনাকে কী বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। কেন? আপনি যে আমার কত বড় উপকার করলেন তা আপনি নিজেই জানেন না। রুহির কথা শুনে আদ্র মনে মনে বলল, আমি সব জানি রুহি, তুমি ভালো করে জেনে নাও
ও তোমার ক্ষতি করতে চাইছে। আদ্র ফিস ফিস করছে দেখে বলল, স্যার আমি কি বলেছেন ফিসফিস করে কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমার আপুকে চাকরি করে দিলাম, তার বিনিময়ে আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ স্যার বলুন, আপনি যা চাইবেন তাই দিব। তোমার আপুর চাকরি করে দিলাম, তার জন্য পরশুদিন রাতে একটা পার্টি রাখছি। এই পার্টিতে অনেক গেস্ট আসবে। ওই দিন আমাকে জড়িয়ে ধরে তোমাকে ডান্স করতে হবে। তুমি রাজি আছো তো? আদ্র কথা বুঝতে পেরে রুহি বলল, কিন্তু স্যার আমি তো নাচতে পারি না। সে আমি তোমাকে শিখিয়ে দেব। শিখিয়ে দিলেও পারবো না। তাহলে তোমার আপুর চাকরি কি করে হবে? রুহি মনে মনে কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আসলে রুহি চাইছিল কোনোভাবে চাকরিটা হয়ে যাক, আর পার্টির দিন সে উপস্থিত থাকবে না। কিন্তু তার ভাবনায় জল ঢেলে আদ্র বলল, ওই দিন কিন্তু পার্টিতে তোমাকে আসতেই হবে। কোনো রকম অজুহাত আমি শুনবো না। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। আর যদি শরীর খারাপের বাহানা দেখাও তাতেও তোমার ছাড় নেই। তোমাকে আমার সাথে নাচতেই হবে, এটাই শেষ কথা। আর তুমি কি করবে তুমি ভেবে নাও। তোমাকে কথা দিতে হবে, তবে তোমার আপুর চাকরি হবে। রুহি কি বলবোই ভেবে পেল না। তারপর আমতা আমতা করে বলল, স্যার আজকে রাতে আমি ফোন করে জানাবো। আমি এখন আসছি, আমার কাজ আছে। রুহি চলে গেলে আদ্র হাসতে থাকে আর বলে, আলিয়া, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তবে রুহি খুব সরল মেয়ে, আমি ওর কোনো ক্ষতি তোমায় করতে দিব না। তুমি যখন আমার সামনে আসবে তখনই সব বুঝিয়ে দেব তোমায়। তুমি যে যে কষ্ট আমাকে দিয়েছো আমি তার প্রত্যেকটার জবাব নেব। তারপর দিন রুহি আলিয়াকে নিয়ে আদ্রর অফিসে আসেন। আদ্র তখন অফিসে ছিল না। তার ম্যানেজারকে জিজ্ঞেস করলে ম্যানেজার বলে, হ্যাঁ স্যার বলেছে আপনার ডকুমেন্টসগুলো আমাকে দিতে, আর ওনাকে অন্য একটা অফিসে বসতে হবে। কেন আপু আমার সাথে কাজ করবে না? না, ওনার জন্য অন্য অফিস ঠিক করা আছে। রুহির কথা শুনে আলিয়া বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করব। ছুটির শেষে তো আমাদের দেখা হবেই। না, আপনি যে অফিসে কাজ করবেন এই অফিস থেকে একটু দূরে আছে। সমস্যা নেই রুহি, রাতে একসাথে দেখা করব। তামিমের কথা শুনে রুহির মনটা খারাপ হয়ে যায়। তারপর সে বলল, ঠিক আছে আপু, সমস্যা নেই। তুমি আগে তো একটা চাকরি পেয়ে গেলে, বলো। আলিয়া চাকরিতে জয়েন করে। সে পার্টিতে আলিয়াকে থাকার জন্য তামিম বলে, ম্যাডাম আজকে অফিসে পার্টি আছে, আপনি সকাল করে বাড়ি যেতে পারবেন না, আপনাকে অবশ্যই পার্টিতে যেতে হবে। ওখানে সমস্ত এমপ্লয়ি উপস্থিত থাকবে, বস নিজে আসবেন ওখানেই আপনার সাথে বসের আলাপ করা হবে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আমি যাব পার্টিতে। রাতে পার্টি শুরু হলে আলিয়া আর রুহি আরও অনেক এমপ্লয়ি সেখানে উপস্থিত হয়। আলিয়ার বসকে দেখার জন্য মনটা কেমন করে। সে থাকতে না পেরে রুহিকে বলে, কি হলো রুহি, বস কোথায় গেল? আর কতক্ষণ অপেক্ষা করবে? ওর সাথে নাচের কথা আছে জানিস। আপু স্যারকে বলেছে আজকে ওনার সাথে আমাকে নাচতে হবে, কিন্তু আমি তো নাচতেই পারি না। তুমি আমাদের স্যারের সাথে নাচবে। স্যারকে দেখতে খুব সুন্দর, তো দেখেই ভালো লেগে যাবে। আমি বরঞ্চ এখন আসি, আমি কিছু একটা বলে কাটিয়ে দেব। তুমি একটু খুশি করার চেষ্টা করবে। তোমার চাকরিটার জন্য স্যার এই শর্ত রেখেছে, আমাকে ওর সাথে নাচতে হবে। রুহির কথা শুনে আলিয়া বলে, খুব সুন্দর শর্ত, তোকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে দেব। এসব লোককে ম্যানেজ করতে আমার 2 মিনিট সময় লাগে। তুই একটু সাইডে বসবি, যা করার আমি করব। ওরা দুবোন যখন কথা বলছে ঠিক তখনই আদ্র সেখানে আসে। অনেকদিন পর হলেও আদ্রকে ঠিক চিনতে পারে আলিয়া। সে কি বলবে ঠিক বুঝতে পারে না। আলিয়া আদ্রকে দেখিয়ে মাথা নত করে নেয়। আদ্র তামিমকে বলে, তামিম, আমার নতুন এমপ্লয়ি কই? কালকে যাকে নিয়োগপত্র দিলে? আমি তো কিছু জানি না, আমাকে না জেনে তাকে নিয়োগ করলে কেন? তামিম তখন আলিয়াকে দেখিয়ে দেয়। তারপর আলিয়াকে বলে, আলিয়া ম্যাডাম, স্যারের সাথে আলাপ করো, এই আমাদের চৌধুরী গ্রুপ কোম্পানির নতুন বস। তামিমের কথায় আলিয়া আদ্রর দিকে তাকালো, তারপর মাথা নত করে নিল। আদ্র বুঝতে পেরে হাসল, তারপর বলল, আলিয়া ম্যাডাম ভালো আছেন? আদ্রর কথা শুনে আলিয়া বলল, হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলিয়া ম্যাডাম। আমার ভাগ্য বদলাতে শুরু করেছে। আমি বাড়ির চাকর থেকে এখন কোম্পানির বস হয়ে গেছি, সেজন্য আমি ভালো আছি। এবার একটা আমার জীবন সঙ্গিনী দরকার। আমি খুঁজে পাচ্ছি না কাকে সিলেক্ট করব। আপনার হাতে কেউ কি আছে? তাহলে আমায় দেখিয়ে দিন না। স্যার আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার লাইফ পার্টনার দেখে দেব। আমি খুব
খুশি হয়েছি যে আমাদের নিলামের কোম্পানিটা আপনি কিনে নিয়েছেন। এই কোম্পানি আমার বাবার অনেক কষ্ট করে তৈরি করেছিল। তবে আপনাকে এই কোম্পানির বস হতে দেখে খুব খুশি হতাম। আপনা থেকে যেই দিন সেটা করেছিলাম সে ঠিক হয়নি, তার জন্য সরি বলছি। তবে এবার থেকে যা হবে ভালোই হবে। আমি এখন পুরোপুরি পাল্টে গেছি। আমি আর আগের আলিয়া নেই। এবার আমরা অন্য কথা হয়ে থাকবো। আলিয়ার কথা শুনে আদ্র হাসল, বলল, আমাকে একটা সুযোগ দেবেন মিস্টার আদ্র? একটা সুযোগ তো আমি তোমাকে দিতেই পারি। ক্ষমা তো মানুষের ধর্ম। আমি ক্ষমা করে দিয়েছি। তবে ওই ঘটনা আমার জীবনে না করলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। সেজন্য তোমার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ আলিয়া। এত সহজে ক্ষমা পাবো আমি ভাবিনি আদ্র, ধন্যবাদ। এবার আমি তোমাকে সুখের সাগরে ভাসিয়ে দেব। আদ্র আলিয়ার সাথে সাথে কথা বলতে বলতে দেখতে পেল রুহি মাথায় হাত দিয়ে বসে আছে, আর সামনে গিয়ে বলল, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কী হলো তোমার? রুহি কিছু বলার আগে আলিয়া সেখানে আসে আর রুহিকে বলে, রুহি, তুই আদ্রকে চিনতে পারিসনি? আমাদের বাড়িতে থাকতো, মনে নেই? তুই তখন কত ছোট ছিলিস, তুই আদ্রর কাছে পড়তে যেতিস। রুহি চোখ বুঝে কিছু মনে করলো, তারপর আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি? তার মানে তুমি আমাদের মামার কোম্পানি কিনে নিয়েছো? তুমি তাহলে এই কোম্পানির বস? ওসব কথা ছাড়ো। তোমার সাথে আমার কি কথা হয়েছিল? আদ্রর কথায় রুহি বিরক্ত হয়, তারপর বলে, আমি নাচতে পারি না স্যার। আমার হয়ে আমার আলিয়া আপু আপনার সাথে নাচবে। ও খুব সুন্দর নাচতে পারে। রুহির কথা শুনে আদ্র আলিয়ার দিকে তাকায়, দেখে আলিয়া মিটিমিটি হাসছে। আদ্র তখন বলে, আলিয়া নয়, আমি তোমার সাথে ডান্স করবো রুহি। এরকম কথা হয়েছিল, তোমার মনে নেই? আরে আদ্র ছাড়ো না, ও আগের মতো হাদারামি আছে। চলো, তুমি আমার সাথে ডান্স করবে। আলিয়া কিছুটা জোর করে আদ্রকে নিয়ে গিয়ে ড্যান্স করায়। নাচতে নাচতে আদ্রর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে আলিয়া বলে, ধন্যবাদ আদ্র, আমি তোমাকে অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো যে তুমি কল্পনাও করতে পারবে না। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। আলিয়ার সাথে আদ্রর সম্পর্ক ভালো হয়ে গেছে। রুহির কোনো সারা শব্দ নেই। হঠাৎ আদ্রর কাছে রুহির রিজাইন দেওয়ার চিঠি আসে। রুহি নাকি আর চাকরি করবে না। চিঠি দেখে আদ্র রেগে যায়। সে সরাসরি রুহিদের বাড়িতে পৌঁছে যায়। রুহির মা সাধনা বেগম আদ্রকে দেখে বলে, কি ব্যাপার আদ্র, তুমি আমাদের বাড়িতে? রুহি কোথায়? ওর রুমে শুয়ে আছে। এই অসময় শুয়ে আছে কেন? কি জানি, ওর মাথা ব্যথা করছে। ও তো তোমার কোম্পানিতে চাকরি করছিল। কি হয়েছে কে জানে, ও আর চাকরি করবে না। ও নাকি বিয়ে করবে। আমি একটা ছেলেকে রুহির জন্য পছন্দ করেছিলাম। তখন রুহি বিয়ে করবে না বলেছিল, এখন বলছে চাকরি করবে না, বিয়ে করে সংসার করবে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলতে চাই। ওকে একটু ডাকুন না। তারপর সাধনা বেগম ভেতরে গিয়ে রুহিকে ডেকে নিয়ে এলো। সামনে আদ্রকে দেখতে পেয়ে রুহি চলে যেতে চাইলে আদ্র বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে রুহি, চলো তোমার রুমে যাই। রুহি প্রথমে না বলেছিল, কিন্তু সাধনা বেগম রুহিকে বকাবকি করে তারপর রুহি আদ্রকে নিয়ে তার রুমে যায় আর বলে, কেন এসেছেন এখানে? আমি তো রিজাইন লেটার দিয়ে চলে এসেছি। আমি আর আপনার কোম্পানিতে চাকরি করব না। তুমি জানো তোমার বিরুদ্ধে আমি পুলিশ কেস করতে পারি। আদ্রর কথা রুহি কিছু বুঝতে পারে না। সে আদ্রর দিকে তাকিয়ে থাকে। আদ্র বলে, তুমি যখন চাকরিতে জয়েন করেছিলে একটা বন্ডে সাইন করেছিলে যে ন্যূনতম 1 বছর ওখানেতে চাকরি করতে হবে। তুমি তো মাত্র 3 মাস চাকরি করেছো, তাহলে তুমি কোম্পানির নিয়মটা মানলে না। আমি তো তোমার বিরুদ্ধে অভিযোগ করতে পারি। আমি তো ওসব কিচ্ছু জানি না, তবে বন্ডে সই করেছি। যেদিন চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছো, অর্থাৎ জয়েন হয়েছো, সেদিন করেছো। তুমি সত্যি করে বলো তো, তুমি কেন চাকরিটা ছেড়ে দিলে? তুমি যদি নীরব থাকো তাহলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি নিশ্চয়ই চাও না আমার ক্ষতি হোক। আমি অনেক কষ্ট করে কোম্পানি তৈরি করেছি। তুমি তো জানো, তোমার মামার বাড়িতে যখন ছিলাম ওই বাড়ির চাকর হয়েছিলাম। প্রথমে আমার বাবা চাকর ছিল, পরে আমি চাকর হলাম। প্রতি পদে পদে আলিয়া, জাকির, ওর মা আমায় অপমান করেছে। শুধু তোমার মামা কিছু বলতো না, কিন্তু শেষের দিকে সেও আমায় ভুল বুঝলো। তুমি জানো কি, আমাকে নিয়ে মিথ্যা সন্দেহ করেছিল আলিয়া। তোমার মা সেই কারণেই তোমাকে নিয়ে ওখান থেকে চলে গেছিল। আমি গফুর চাচার মুখ থেকে পড়ে শুনছিলাম। তারপর ওরা আমার পড়াশোনা শেষ করে দিয়েছে। কলেজে বাইক চুরি মিথ্যা অপবাদ দিয়েছে। আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছে। আমি শূন্য থেকে শুরু করেছি, এখন আমি 100-র কাছাকাছি চলে গেছি। কিন্তু ও আবারও এসেছে আমাকে শেষ করার জন্য।
ও আবারও এই কোম্পানিতে ঢুকেছে আমার ক্ষতি করার জন্য। তুমি কি চাও আমি পরিশ্রম করে যে সম্মান অর্থ বাড়ি গাড়ি করেছি তা তোমার এই আলিয়া আপুর জন্য শেষ হয়ে যাক? আদ্রুর কথায় রুহি কিচ্ছু বলে না। রুহির নীরবতা পালন করে দেখে আদ্র বলে, রুহি, তুমি কিছু বলছো না? তার মানে তুমি চাও আমি আবার সে আগের জায়গায় চলে যাই? তুমি আমার পাশে থাকতে চাও না, সেজন্য তুমি তোমার আপুকে সাহায্য করেছো। ঠিক আছে, তবে আজকে একটা সত্যি কথা শোনো। জানি না তোমার মনে আমার প্রতি কোনো ফিলিংস আছে কি না, তবে এটা সত্যি, আমি তোমায় খুব ভালোবাসি। নিজের থেকেও বেশি কিনা জানি না, তবে আমি তোমায় অনুভব করি, তোমার শূন্যতা বুঝতে পারি। আমি এখন আসছি, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর শুনেছি তুমি বিয়ে করবে, তোমার মাকে বলেছো তোমার নাকি মত আছে বিয়েতে। তুমি বিয়ে করে নিও, অনেক শুভেচ্ছা রইল। কিন্তু আমার মনে শুধু তুমি থাকবে, তুমি ছাড়া আমার মনে আর কারো কখনো জায়গা হবে না। সেই প্রথম দেখা ছোট্ট বালিকাকে আমি আজও ভালোবাসি। আদ্র উঠে দাঁড়াতে গেলে রুহি ওর হাতটা ধরে আর কাঁদতে কাঁদতে আদ্রর বুকে মাথা রেখে 2 হাত দিয়ে আদ্রকে জড়িয়ে ধরে আর বলে, কিছুদিন আগে জাকির ভাই এসেছিল, সাথে আলী আপু ছিল। ওরা কিছু পরিকল্পনা করেছে তোমার ক্ষতি করার জন্য। ওরা বলেছিল আমি যেন তোমার কোম্পানি থেকে চাকরি ছেড়ে দেই, তা না হলে ওরা আমার মায়ের ক্ষতি তো করবেই, সেই সাথে তোমার কোম্পানি দেউলিয়া করে দিবে। জাকির ভাইয়া সেদিন অনেক লোক নিয়ে এসেছিল, তাদের সব কেমন দেখতে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি চাই না তোমার ক্ষতি করতে। তুমি জীবনে অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করে আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, তাই আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি মাকে কিচ্ছু বলিনি। মা কিছুদিন আগে আমার বিয়ের কথা বলেছিল, আমি বলেছিলাম আমি বিয়ে করব না, চাকরি করব, কিন্তু তোমার ভালোর জন্য আমি তোমার জীবন থেকে সরে এসেছি, তাই আমি বিয়েতে মত দিয়েছি। তুমি বিশ্বাস করো আমার লাইফে কেউ নেই। আমার যখন 8 বছর বয়স তখন আমি তোমায় প্রথম দেখি, তখন থেকে তোমাকে আমার ভালো লেগে যায়। সেই ছোট্ট বালিকা সেই দিন ভালোবাসার মানে বুঝতো না। মনে আছে তুমি পেয়ারার গাছে উঠে পেয়ারা পেরে আমাকে খাইয়ে দিয়েছিলে? তারপর কি হয়েছিল জানি না, মা আমাকে নিয়ে চলে এসেছিল। সেই দিন থেকে তোমাকে আমি একদিনও ভুলে যাইনি। তবে সেই দিন তোমার কোম্পানিতে বসের চেয়ারে তোমাকে প্রথম দেখেছিলাম। সেই দিন আমি তোমাকে চিনতে পারিনি, অনেক দিন পর দেখেছি তো একবার মন খুলে খুব চেনা লাগছে। কিন্তু বিশ্বাস করো সন্দেহ হচ্ছিল সেই মানুষটা, আবার ভয় হচ্ছিল যদি সে না হয়। এখন তোমাকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছো, কিন্তু যেই দিন তুমি পার্টি দিলে আলী আপু সেই দিন তোমাকে চিনতে পেরে গেছে। আর সেই দিন আমি বুঝতে পেরেছি তুমি সেই মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমি সব সময় তোমার পাশে আছি, তুমি এই লড়াই একা লড়বে না, আমি তোমার সাথে থাকবো। তুমি মায়ের সাথে কথা বলো, মা সব শুনলেও তোমাকে সাপোর্ট করবে। মা তোমাকে খুব পছন্দ করে। আর তুমি করো না। আদ্রর কথা শুনে বুকে মাথা রেখে আদ্রর কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, নিজের থেকেও বেশি। এইদিকে আলিয়া তার ভাই জাকিরকে বলল, ঠিক আছে, আর আমার চিন্তা নেই, তুমি আছো, তোমার মা আছে, আমি এখন সব কিছু করতে পারবো। কালকে কোম্পানির একটা ডিল আছে, কিন্তু আমি কিছুতেই সফল হতে দেব না। এদের হাত থেকে সব প্রজেক্ট আমি কেড়ে নেব। আদ্রকে আমি আবার পথে বসাবো, ভিখারির বাচ্চাকে ভিখারি করে দেব। ও যেমন বাড়ির চাকর ছিল, ওকে আবার চাকর বানিয়ে দেব। আমার অনেক বড় বড় মাস্তানকে টাকা দেওয়া আছে, তারা আমাদের সাহায্য করবে বলেছে। জাকির আলিয়া ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু তারা কিছুতেই সফল হয় না। বারবার তাদের পরিকল্পনা ব্যর্থ হতে থাকে। হঠাৎ একদিন জাকিরকে পুলিশ ধরে নিয়ে যায়। খবরটা পেয়ে আলিয়ার মনটা খারাপ হয়ে যায়। আলিয়া কোম্পানিতে জয়েন করার পর জানতে পারে এটা তাদের কোম্পানি, আদ্র কিনে নিয়েছে। তারপরেই ও তার ভাই জাকিরের সাথে যোগাযোগ করে। তারপর 2 ভাই বোন মিলে ষড়যন্ত্র করতে থাকে। আলিয়া কিছু বুঝতে পারে না তার ভাইকে কেন পুলিশ ধরে নিয়ে গেল। তার ভাইয়ের নামে নাকি মার্ডার কেসের সাথে জড়িত, সে কোনো গর্ভবতী মহিলাকে খুন করেছে। আলিয়া আবার একা হয়ে পড়ে। আলিয়ার কাছে চিঠি যায়, অন্য একটা কোম্পানি তার বিরুদ্ধে কেস করেছে। কোম্পানিকে প্রজেক্ট পাইয়ে দেওয়ার জন্য সে নাকি 10 লাখ টাকা নিয়েছে, কিন্তু সে কোনো প্রজেক্ট পাইয়ে দিতে পারেনি। সেই কারণে কোম্পানির ক্ষতি হয়েছে। 10 লাখ টাকা 1 মাসের মধ্যে দিতে হবে, তা না হলে কোম্পানি আলিয়ার নামে মামলা করবে। আলিয়া আদ্রর কাছে ছুটে আসে আর বলে, আদ্র, আমি তো তোমার কোম্পানিতে কাজ করি, তুমি আমাকে 10 লক্ষ টাকা লোন দিতে পারবে?
আলিয়ার কথা শুনে আদ্র বলল, কি বলছো আলিয়া? 10 লক্ষ টাকা আমি কি করে দিব তোমায়? সম্ভব নয়। এখন কোম্পানির অবস্থা ভালো নয়। তোমার এখনো 1 বছর হয়নি, তুমি এই কোম্পানিতে চাকরি করছো, এরই মধ্যে এত টাকা লোন? আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি আদ্র, তুমি আমায় ফিরিয়ে দিও না। তুমি তো একসময় আমাদের বাড়িতে থাকতে, আমার বাবাই তোমার তোমার আর তোমার বাবার দায়িত্ব নিয়েছিল। আমাকে বাঁচাও আদ্র। সেদিন আমি তোমার হাত ধরে কেঁদেছিলাম, তবুও তুমি চুরির মিথ্যা অপবাদ দিয়ে ছাড়নি, আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলে। তোমার মনে আছে আলিয়া, তুমি আমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছিলে? তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে দেব? তুমি আবার আমার কোম্পানিতে চাকরি করতে এসে আমাকে বসের চেয়ারে দেখে সেদিন তুমি সহ্য করতে পারোনি যে আমি তোমাদের কোম্পানিটা কিনে নিয়ে আবার নতুন করে প্রতিষ্ঠিত করেছি। তুমি আমাকে সহযোগিতা তো করলেই না, তোমার ভাইয়ের সাথে যুক্ত হয়ে তুমি ষড়যন্ত্র শুরু করলে। আমার কোম্পানির প্রজেক্ট যাতে অন্য কোম্পানি পায় তার জন্য তুমি তাদের সাথে 10 লক্ষ টাকা নিলে, এমনকি কিছু মাস্তানকে ভাড়া করে নিয়ে এলে আমার ক্ষতি করার জন্য। তুমি যাদেরকে 10 লক্ষ টাকা দিয়েছো আমার ক্ষতি করার জন্য, আমি তাদেরকে ডাবল টাকা দিয়ে কিনে নিয়েছি। তোমার ভাই যে মহিলাকে খুন করেছে তার স্বামী আমার কাছে এসেছিল, তার একটা কাজের দরকার ছিল। সে আমায় বলে তোমার ভাই নাকি তার গর্ভবতী স্ত্রীকে খুন করেছে। সেই মহিলার উপর তোমার ভাইয়ের লোভ ছিল, সে মহিলা রাজি হচ্ছিল না, সেজন্য তাকে খুন করা হয়েছে। তার স্বামী সব জেনে বইয়ে চোপছিল, সে বইয়ে এতদিন মুখ খুলেনি। তার মুখ থেকে সব শুনে আমি তাকে সাহায্য করি আর জাকিরকে জেলে ঢুকাই। এবার তো তোমার পালা, তোমাকে তো জেলে যেতেই হবে। তুমি জানতে আমি রুহিকে ভালোবাসি, তুমি ওকে আমার থেকে দূরে করার জন্য ভয় দেখিয়েছ। তুমি কি ভেবেছো আমি চুপ করে বসে আছি? আমি সব জানি। আমার পেছনে দুটো চোখ আছে, সেটা তোমরা দেখতে পাওনি। সেদিনের আদ্র আর আজকের আদ্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেদিনের আদ্র অসহায় ছিল, আজকের আদ্র কোটিপতি। সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, তাই এখন আমার কিছু করার নেই। আই এম সরি আলিয়া, তোমাকে জেলে যেতেই হবে। আলিয়ার আর কিছু করার থাকে না। সমস্ত তথ্য প্রমাণ সহ পুলিশ আলিয়াকে অ্যারেস্ট করে। ফাতেমা বেগম আদ্রকে ফোন করে আর বলে, কিরে কেমন আছিস আদ্র ভাই? হ্যাঁ নানি, ভালো আছে। তা হঠাৎ ফোন কেন? তোর বোনের বিয়ে ঠিক করেছি, ছেলে কলেজের প্রফেসর, এই আমাদের বাড়ির পাশে ভাড়া থাকে। ছেলের মা আর ছেলে 2 বোন বিয়ে হয়ে গেছে, গ্রামে জমি জায়গা সব আছে, ছেলে চাকরি সূত্রে এখানে থাকে। নানির কথা শুনে আদ্র হাসতে হাসতে বলল, তাই নানি, খুব ভালো হয়েছে। আমার বোনটি কোথায়? ও যদি পাশে থাকে ওকে দাও, আমি ওর সাথে কথা বলবো। ও আমার পাশেই আছে, কিন্তু খুব লজ্জা পাচ্ছি তোর সাথে কথা বলতে। লজ্জা পাওয়ার কি আছে? আমি ওর বাসন না শ্বশুর, আমি ওর বড় ভাই। তুমি একবার দাও নানি, তারপর আমি দেখছি। ফাতেমা বেগম আয়রাকে ফোনটা দেয়। আয়রা ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছিস ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেল, এত দেরি করে আমি খবরটা পেলাম। তুই বুঝি ডুবে জল খাচ্ছিস? কি বলছিস ভাইয়া? আমি ডুবে ডুবে জল খাবো কেন? আমি তো ছেলেটাকে চিনতাম না। নানি আর ওই মিনারা আন্টি ওরাই ঠিক করেছে। মিনারা আন্টিকে? আফতার স্যারের মা, উনি আমাকে পছন্দ করেছেন, ওনার ছেলের বউ করবে বলে। ঠিক আছে, আমি এখানে একটু কাজটা হালকা করে নিয়ে সামনের সপ্তাহে যাবো ওখানে। আদ্র আজকে রুহিদের বাড়িতে এসেছে। সাধনা বেগমকে দেখে বলল, আন্টি সামনের সপ্তাহে আমি নানির ওখানে যাব, আমার বোনের বিয়ে লেগেছে, রুহি আমার সাথে যাবে আর আপনিও যাবেন। তুমি রুহিকে নিয়ে যাও, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। রুহি একা গেলে অসুবিধা আছে, তাই আপনাকে দরকার আছে। নানিকে এখনও কিছু জানায়নি, আপনি আমার নানিকে বলবেন। দেখো আদ্র, আমি তোমার নানিকে দেখিনি, কিন্তু তোমার বোনকে আর তোমার মাকে আমি একবার দেখেছিলাম। তোমার বাবার সাথে আমার বাপের বাড়িতে এসেছিল। তোমার বোন খুব মিষ্টি একটা মেয়ে, তোমার মাও খুব ভালো মানুষ ছিল, আর তোমার বাবা তো তুলনাই হয় না। আর তোমাকে তো আমি চোখের সামনেই দেখেছি কিভাবে কষ্টের মধ্যে তুমি বড় হয়েছো। আজকে তোমার কষ্টের ফল এই চৌধুরী গ্রুপ কোম্পানি, তুমি এখন মালিক। সবাই বলে আল্লাহ নেই, আমি বলি আল্লাহ আছে, আর সেই সৎ মানুষের সাথে আছে। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন আমি ঠিক করি তোমাকে আমার জামাই বানাবো। তারপর দেখলাম রুহি তোমাকে পছন্দ করে। সেদিন থেকে আর আমি নিশ্চিত হয়ে গেলাম এই জুটিকে কেউ আটকাতে পারবে না। এত উপরওয়ালা তৈরি করে পাঠিয়েছে। আমি কেন বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম জানো? তোমার জন্য। আলিয়া চেষ্টা করছিল তোমাকে আর রুহিকে বদনাম করার,
আমি তোমার ক্ষতি চাইনি। তুমি সেই সময় অসহায় ছিলে, তোমার একটা আশ্রয় দরকার ছিল। আর আমার ভাইয়া তোমাকে খুব ভালোবাসতো, সেই কারণে আমি রুহিকে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু তাতে তো আটকানো গেল না, তোমাকে তো আলিয়া তাড়িয়ে দিল। সে যাগে, আজকে তার পাপের শাস্তি সে পাচ্ছে। তবে তুমি যখন চাইছো আমি যাব তোমার সাথে, তোমার নানির কাছে তোমার আর রুহির বিয়ের প্রস্তাব দেব। তারপর আদ্র রুহি আর সাধনা বেগমকে নিয়ে তার নানির বাড়িতে যায়। আর রুহিকে সাধনা বেগমকে দেখে ফাতেমা বেগম আর আয়রা একটু অবাক হয়ে যায়। আদ্র সেটা বুঝতে পেরে ফাতেমা বেগমকে বলে, নানি, এর নাম রুহি, আর এটা আমার একটা আন্টি। শুধু আন্টি নয়, আমি রুহির মা, অর্থাৎ আদ্রর শাশুড়ি মা। আদ্র রুহি ওরা একে অপরকে ভালোবাসে, সেজন্য আমি এসেছি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আদ্র খুব ভালো ছেলে, আমি উপযুক্তের পাত্রের হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই। সাধনা বেগমের কথা শুনে ফাতেমা বেগম বলে, আমি বুঝতে পেরেছি আমার নাতির মতিগতি ভালো নয়, সেই জন্যই আমি বারবার ফোন করলেও কাজের অজুহাতেই কেন আসতে চায় না। আসল মালিককে ছেড়ে ও কখনো আমার মতো সস্তা মানুষের কাছে আসতে চায়? সুন্দরী। কথাটা শেষ করতে দিল না, তার আগেই আদ্র তার নানির মুখ চেপে ধরে আর বলে, এই বুড়ি, এখন বকবক বন্ধ করো, বাড়িতে অতিথি এসেছে, খাবার দাবার ব্যবস্থা করো। আমি রান্নাবান্না করতে পারবো না, আমার নাত বউ যখন চলে এসেছে এবার রান্নার দায়িত্ব ওকে নিতে হবে। ফাতেমা বেগমের কথা শুনে রুহি লজ্জা পায় আর আয়রা বলে, ভাইয়া খুব খারাপ ছেলে। আমার ভাবি এত মিষ্টি, তুই আমাকে এতদিন বলিসনি কেন? আমার বোন খুব ভালো মেয়ে, সেজন্য তার জামাইকে এখনো আমাকে দেখালো না। আদ্রুর কথা শুনে ফাতেমা বেগম বলল, তুই আসবি শুনে ওরা আজকে আমাদের বাড়িতে আসবে, এখানেই খাওয়া দাওয়া করবে। তাই খুব ভালো হয়। ঠিক আছে, আমি এক্ষুনি বাজার করে আনছি। তোকে বাজার করতে যেতে হবে না, আমি কাজের লোককে দিয়ে সব করে রেখেছি। তুই এখন সব সময় আমার চোখের সামনে থাকবি। আমি তোকে অনেকদিন দেখিনি, সাথে আমার মিষ্টি নাত বউকে। আমি যেন তোদেরকে সব সময় একসাথে দেখতে পাই। সন্ধ্যাবেলা আফতাব সরকার ও তার মা মিনারা বেগম আসেন। ফাতেমা বেগম আদ্রর সাথে আলাপ করিয়ে দেয়। আদ্র আফতাব সরকার দুজনকে চিনতে পারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আফতাব সরকার আদ্রর কাছে এসে তার হাত ধরে ক্ষমা চাইল আর বলে, আদ্র, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তারপর থেকে তোমার সাথে যোগাযোগ হয়নি। সেদিন আমার কোনো দোষ ছিল না। আলিয়া, জাকির ও তার মা খুব চাপ দিচ্ছিল। ওরা আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। আমি তখন পিএইচডি করছিলাম আর তখনই চাকরিটা পাই। ওরা বলছিল তোমার সাথে যদি এরকম না করি তাহলে ওরা আমার চাকরি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেবে আর এমন অবস্থা করবে যাতে আমি জীবনে আর কোনোদিন কোনো সরকারি চাকরি না পাই। জাকির আবার ইউনিয়নের কিছু ছেলেকে কাজে লাগিয়েছিল, তারাও আমাকে সবসময় অপমান করত। আমার জীবনে প্রফেসর হওয়া ছিল একটা স্বপ্ন, তাই কোনোভাবে আমি আমার স্বপ্ন থেকে দূরে থাকতে চাইছিলাম না। শেষ পর্যন্ত ওরা আমাকে রেপ কেসের মিথ্যা বদনাম দেবে বলে। আমি কি করব বলো? সেই সময় তুমি আমার স্টুডেন্ট ছিলে, তোমার মেধাকে আমি সম্মান করতাম, কিন্তু আমার স্বপ্ন আমার কাছে অনেক বড় ছিল, তাই আমি রাজি হয়েছিলাম। আমার পরিবারের আর্থিক অবস্থা অতটাও ভালো ছিল না, আমি সব দিক থেকে অসহায় ছিলাম। তারপর তো তুমি সব জানোই। আফতাব সরকারের কথা আদ্র ছাড়া কেউই কিছু বুঝতে পারে না। আদ্র বলে, আর আমার কাছে ক্ষমা চাইলে হবে না, আমি সব জানতাম। এইসব ষড়যন্ত্র ওরাই করেছে। আমি সব খবরই পেয়েছিলাম। ওই ঘটনার পর ওর বাবার স্ট্রোক হয়, দীর্ঘদিন বিছানায় পড়ে থেকে সে মারা যায়। তারপর আস্তে আস্তে ওদের কোম্পানির অবস্থা খারাপ হয়ে যায়, ওরা দেউলিয়া হয়ে পড়ে, কোম্পানি নিলামে চলে যায়। ওই ঘটনার পর আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু হঠাৎ আমার ভাগ্য বদলাতে থাকে আমি একটা লটারি কাটি, যা আমার ভাগ্যকে বদলে দেয়। আস্তে আস্তে ব্যবসা শুরু করি, কঠিন পরিশ্রম করে এক সময় একটা জায়গায় পৌঁছাই। তারপর ওদের কোম্পানি আমি কিনে নেই। আলিয়া কিছুদিন আমার কাছে চাকরি করেছিল, কিন্তু ওর উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করার, আমার কোম্পানির ক্ষতি করার। তার জন্য অন্য একটা কোম্পানিকে প্রজেক্ট পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে 10 লক্ষ টাকা নেয়। কিছু লোক বাড়ানে আমার ক্ষতি করার জন্য, কিন্তু আমি ডবল টাকা দিয়ে সেই প্রজেক্ট কিনে নিই। আলিয়া ও জাকির দুজনেই এখন জেলে। ওর মা অনেক দিন আগেই আত্মহত্যা করেছে। আমি সেই অতীত ভুলে গেছি, তুমিও ভুলে যাও। তুমি আমার স্যার, কিন্তু যেহেতু সম্মানের আমার থেকে ছোট, তাই আমি তোমাকে তুমি বলেই ডাকবো। আমি জানি তুমি খুব কম বয়সে চাকরি পেয়েছিলে, তার কারণ তুমি আমার থেকে যথেষ্ট মেধাবী ছিলে। আমি তোমার মেধাকে সম্মান করি। তা আলিয়ার মতো সুন্দরী মেয়েকে ফেলে
তুমি আমার বোনের প্রেমে পড়লে কেন? আলিয়াকে আমার পছন্দ ছিল না। আমার মা একটা ভালো বৌমা চাইছিল, যা তোমার বোনের মধ্যে পেয়েছে। খুব খুশি হলাম তোমার মনের কথা জানতে পেরে। আমার বোন খুব ভালো মেয়ে, আমি জানি তুমি ওকে সুখী করবে। তারপর বাড়ির প্রত্যেককে অতীতের ঘটনা আদ্রু সব খুলে বলল। সব কথা শুনে প্রত্যেকে আলিয়াকে ওর জঘন্য কাজের জন্য ঘৃণা করে। আফতারের সাথে আয়রার বিয়ে হয়ে যায়। আয়রা শ্বশুর বাড়ি চলে যাবার পর ফাতেমা বেগম একা হয়ে যায়। আদ্রু ফাতেমা বেগমকে সাথে নিয়ে আসে। বাড়ির সকলের উপস্থিতিতে খুব সাদামাটা ভাবে রুহি ও আদ্রুর বিয়ে হয়। আমার খুব ইচ্ছা তোমার কোম্পানিতে চাকরি করি, তুমি নেবে আমায়? না, তোমাকে চাকরি করতে হবে না। কেন নয়? আগে তুমি আমার বাচ্চাদের ভালো করে মানুষ করো, আগে ভালো মা হও, তারপর তুমি চাকরি করবে। আদ্রুর কথা শুনে রুহি আদ্রুকে তাড়া করে। ফাতেমা বেগম ওদের এই কাণ্ড দেখে হাসতে থাকে।